প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের মেডিকেল প্রিপারেশনের নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। দেখো, মেডিকেলের কেমিস্ট্রিতে 25টা এমসিকিউ আসে। এই 25টা এমসিকিউ এর মধ্যে আমরা বোর্ড পরীক্ষার জন্য যেগুলোকে বেশি ইম্পর্টেন্ট ধরি সেই জিনিসগুলো কিন্তু কম আসে, কারণ মেডিকেলে যে প্রশ্নগুলো সবগুলো বেসিক, আর মেডিকেলে খুব বড় বড় যে ম্যাথ আসে এমনটাও না। এই জন্য বেসিক যে অধ্যায়গুলা, সেই অধ্যায়গুলোকে তোমাকে বেশি মনোযোগ দিতে হবে। তার মধ্যে একটা অধ্যায় হচ্ছে কি আমাদের বায়োলজি প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায়টা। এই অধ্যায়টাতে অনেক বেশি লেখা আছে, তোমার কোনটুকু পড়া লাগবে জাস্ট আমরা ওইটুকুই পড়াবো, আর যেটুকু পড়া লাগবে না সেটুকু আমরা স্কিপ করব, ঠিক আছে? তাই দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে প্রথমেই আমাদের যে অংশটুকু পড়তে হবে এটা তোমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বিধি এবং পোশাক, ঠিক আছে? নিরাপদ গ্লাস সামগ্রী, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস, এই অংশটুকুতে যাও। তো কি হলো কি হলো তো দেখো, আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ল্যাবরেটরি ব্যবহার বিধি। এখানে আমরা ল্যাবরেটরিতে কি পোশাক, নিরাপদ গ্লাস এবং মাস্ক এবং হ্যান্ড গ্লাভস পরে। তাহলে দেখো, একটা স্টুডেন্ট যখন ল্যাবরেটরিতে প্রবেশ করে, এই প্রবেশ করার পূর্বে তার মানসিক প্রস্তুতি হিসেবে তার কিছু পোশাক আশাক পরার লাগে। ধরো আমি এখন ডাক্তারিতে চান্স পাইছি, সেদিনের ফিলিংসটা কিন্তু একদম একদম আলাদা লেভেলের, ঠিক আছে? যেদিন আমি প্রথম আমার গায়ে সাদা অ্যাপ্রন পরে কলেজ যাই, সেদিনের ফিলিংসটা একটা অন্য রকমের ফিলিংস। এটা তোমাকে আমি বুঝাইতে পারবো না যে আমার ওইদিন কিরকম ফিলিংস ছিল। তো সো ঠিক এরকম তুমি ধরো প্রত্যেকটা জায়গার জন্য আমাদের একটা আলাদা ইউনিফর্ম থাকে। এটা ইউনিফর্ম না, বাট এটা তোমাকে মানসিক প্রশান্তি প্লাস তোমার শরীরকে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল থেকে রক্ষা করার জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হয়। প্রথমেই আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে অ্যাপ্রন, ঠিক আছে? যে প্রত্যেকটা শিক্ষার্থী রসায়ন গবেষণায় ঢোকার আগেই সাদা অ্যাপ্রন বা ল্যাব কোট পরে নিতে হবে। এতে কি হচ্ছে, প্রথম হচ্ছে মানসিক প্রস্তুতি লাভ, দ্বিতীয়ত রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেসকে সুরক্ষা, এবং তৃতীয়ত কি হচ্ছে রাসায়নিক দ্রব্যের সংস্পর্শ থেকে শরীরের ত্বককে রক্ষা করা। তাহলে অ্যাপ্রন পরার সুবিধা হচ্ছে কি তোমার যে মানসিকভাবে প্রস্তুতি, দ্বিতীয়ত যে রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেসকে সুরক্ষা, তৃতীয়ত হচ্ছে আমাদের কি শরীর যেন বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে না আসে সেটা থেকে রক্ষা করা। এখন এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্রন কি রকম হওয়া উচিত বা অ্যাপ্রনের বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই সাদা সুতি কাপড়ের হইতে হবে, কারণ সুতি কাপড় ছাড়া যদি তুমি সিনথেটিক কাপড় ইউজ করো সেক্ষেত্রে তোমার আগুন লাগলে সেটা তোমার ত্বকের সাথে আগুনটা লেগে যেতে হবে। যেমন প্লাস্টিকে আগুন লাগলে একদম চেপচেপা ভাব হয়ে যায় না, ঠিক এরকম। তাহলে সুতি কাপড় ব্যবহার করতে হবে। এবং আমাদের এখানে যে কথাটা, অ্যাপ্রন কোটটি ঢিলেঢালা হওয়া বাঞ্ছনীয় নয়। অর্থাৎ তুমি এখন ল্যাবরেটরিতে গেছো, এখন তোমার ঢিলেঢালা একদম পুরা ইয়ার মতো অবস্থা, এরকম করে ঝুলতেছে। এরকম করে ঝুললে তো আলটিমেটলি ল্যাবরেটরি বিভিন্ন যে টেস্ট আছে তার সাথে লেগে পড়ে যাবে, ঠিক আছে? তার সাথে করতে হবে যে হাতাটা হইতে হবে হাফ হাতা অথবা 3/4, অর্থাৎ তোমার অ্যাপ্রনটা হইতে হবে হাফ হাতা অথবা কি 3/4। এতে কি হবে যে আমি একদম এই পর্যন্ত পড়ি, তাহলে এর মধ্যে কাজ করতে অসুবিধা, আর হাফ হাতা হলে কাজ করতে সুবিধা, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাপ্রনের বৈশিষ্ট্য কি কি বললাম? সুতি কাপড়ের তৈরি, তাহলে ঢিলে ঢালা হওয়া যাবে না, এবং 3 নাম্বার কথা হচ্ছে কি হাফ হাতা হওয়ার লাগবে। এরপরে টপিকটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কি ল্যাবরেটরিতে নিরাপদ চশমা। এখন ধরো এই যে চশমা আছে, চশমা সেফটি গগলস বলা হয়, যেটা হচ্ছে কি চোখে পড়ে। আলটিমেটলি দেখো, আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি তখন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা লাগে। এটা অনেক বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা গ্যাস উদাই হিসেবে আমাদের চোখ দিয়ে প্রবেশ করতে পারে, তখন চোখে জ্বালা পোড়া সৃষ্টি বা অনেক সমস্যা হতে পারে। অথবা আমি এসিড নিয়ে কাজ করতেছি বা ক্ষার নিয়ে কাজ করতেছি, ক্ষার যদি আমার চোখে পড়ে, দেখবা 30 সেকেন্ডের মধ্যে আমার চোখ অন্ধ হয়ে যেতে পারে। এই জন্য ক্ষার, এসিড বা অন্যান্য রাসায়নিক পদার্থ যেন চোখে না পড়ে, এই জন্য আমরা কি ইউজ করি? নিরাপদ চশমা ইউজ করি। দেখো লেখা আছে আমাদের নিরাপদ চশমা, এখানে কি লেখা আছে যে ক্ষতিকারক এবং সহজে উদ্বায়ী রাসায়নিক পদার্থ সহকারে পরীক্ষা করার সময় চোখে কি করতে হবে? নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করতে হবে। এতে ছিটকে পড়া রাসায়নিক পদার্থ বা রাসায়নিক পদার্থের ধোঁয়া থেকে চোখ রক্ষা পায়, ঠিক আছে? এইগুলা পড়লেই যথেষ্ট, এর বাইরে আর কিছু করার দরকার নাই। এবার দেখো, আমরা যখন ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক বস্তু নিয়ে কাজ করি, তাহলে আমাদের হাতেও বিভিন্ন রাসায়নিক পদার্থ লাগতে পারে। এজন্য হাতকে সুরক্ষা করার জন্য আমরা কি করি? গ্লাভস পরি। কি পরি? গ্লাভস, ঠিক আছে? এখন বাজারে অনেক ধরনের গ্লাভস আছে,
তবে আমরা সবথেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে কি নাইট্রাল গ্লাভস। কোনটা? নাইট্রাল গ্লাভস। আমরা কোনটা ইউজ করি? এই যে নাইট্রাল গ্লাভস, লেখা আছে পরিবেশ বান্ধব পচনযোগ্য নাইট্রাল রাবার গ্লাস ব্যবহার করা উচিত। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে ল্যাবরেটরিতে সবথেকে বেশি ব্যবহার করা হয় কোনটি, তখন তোমরা বলবে নাইট্রাল গ্লাভস। এছাড়াও দেখবে আরো অনেক ধরনের গ্লাভস আছে, ঠিক আছে, যেমন ধরো সিনথেটিক, জিটেক্স, ল্যাটেক্স, তারপরে ভিনাইল গ্লাভস। এগুলা পচনশীল নয় এবং অধিক দাহ্য, এজন্য এটা যদি আমরা পরিবেশে ফেলে দিই, পরিবেশে ফেলে দিলে এটা পচবে না, না পচলে পরিবেশের জন্য ক্ষতিকারক। এজন্য আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কি নাইট্রাল গ্লাভস, ঠিক আছে। এখন আমরা এখানে নিচের দিকে একটা অংশ দেখো, যেই জায়গাটাতে তোমার সবথেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, সেটা হচ্ছে কি এই গ্লাভস গুলা। কিগুলা? গ্লাভস। কোন গ্লাভসের বৈশিষ্ট্য কি, কখন ব্যবহার করা হয়? তাহলে দেখো আমরা প্রথমেই আসি নাইট্রাল গ্লাভস, যেটা দেখো এই নাইট্রাল গ্লাভস সংশ্লেষিত রাবার বা বিউটাইল ডাইন এর পলিমার দিয়ে তৈরি হয়। এখানে এগুলা পরীক্ষা আসবে না যে এটা কেমনে তৈরি করাইছে, মাথায় রাখতে হবে যে এটা কি কাজে ব্যবহার করা হয়। তাহলে দেখো জীবাণু সংক্রমণ রোধক, বৈদ্যুতিক শক রোধক এবং বিভিন্ন ক্ষয়কারী রাসায়নিক পদার্থ থেকে যেমন অ্যাসিড, ক্ষার, জৈব দ্রাবক, ডিটারজেন্ট ইত্যাদি প্রতিরোধী বটে। তাই ল্যাবরেটরিতে প্রধানত কোনটা ইউজ করা হয়? নাইট্রাল গ্লাভসটাই ইউজ করা হয় সবথেকে বেশি। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখানে মনে রাখবা নাইট্রাল গ্লাভস যেহেতু রাবার দিয়ে তৈরি, এখানে কোনো প্রোটিন উপাদান থাকে না। আর মনে রাখতে হবে প্রোটিন না থাকলে এরা হাতের কোনো অ্যালার্জি সৃষ্টি করে না। প্রোটিন জাতীয় উপাদান আমাদের শরীরে কি করতে পারে? অ্যালার্জি সৃষ্টি করতে পারে। তো যেহেতু নাইট্রাল গ্লাভসে কোনো প্রোটিন জাতীয় উপাদান নাই, এজন্য নাইট্রাল গ্লাভস আমাদের কি করতেছে না, হাতে কোনো অ্যালার্জি সৃষ্টি করতেছে না। বুঝতে পারছি? এবার স্যার জিটেক্স, মনে রাখবা জিটেক্স কখন কাজ করা হয়? এই জিটেক্স গ্লাভস ব্যবহার করা হয় যখন জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করি। মনে রাখবা জতে জ্বলন্ত আর জতে হচ্ছে কি রে? জিটেক্স, ঠিক আছে, জতে জ্বলন্ত আর জতে জিটেক্স। তাহলে এমসিকিউতে প্রশ্ন যদি আসে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় কোন গ্লাভস ব্যবহার করা হয়, তখন বলতে হবে জিটেক্স গ্লাভস, ঠিক আছে। এটি তাপরোধক অ্যাসবেস্টস বিকল্প রূপে ব্যবহার করা হয়। আর জিটেক্স গ্লাভস মূলত ফাইবার কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে। তোমরা সবাই জানো কাঁচ হচ্ছে তাপ এবং বিদ্যুৎ অপরিবাহী। এই তাপ এবং বিদ্যুৎ অপরিবাহীর কারণে এই কাঁচকে আমরা কি হচ্ছে জিটেক্স গ্লাস হিসেবে ব্যবহার করতেছি। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে কি জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করা হয়, কোন গ্লাস ব্যবহার করতে হবে, ঠিক আছে, তখন বলতে হবে কি জিটেক্স গ্লাস। এবার ল্যাটেক্স। ল্যাটেক্স হচ্ছে কি চামড়ার ক্ষয় এবং জ্বালা, এগুলো বুঝতে পারছি। এই দেখো জ্বালা, আছে আমাদের কি জ্বালা, আর লাইকার লাতেই আছে ল্যাটেক্স, ঠিক আছে। তাহলে জ্বালা পোড়া এবং চামড়ার ক্ষয় করতে পারে, এই ক্ষেত্রে এরকম রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় আমরা কোন গ্লাভস ব্যবহার করব? ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করব, ঠিক আছে। এটা দেখো ল্যাটেক্স রাবারের প্রোটিন থাকায় এটি ব্যবহারকারীর হাতে কি করতে পারে? অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোন নিচের কোনটি ব্যবহার করলে শরীরে কি হয়? অ্যালার্জি হতে পারে, তখন ল্যাটেক্স গ্লাভস। ওই যে জ্বালা পোড়া আছে এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। এটা পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড বা ভিনাইল ক্লোরাইড, পিভিসি তৈরি করতে হলে আমাদের পিভিসি দিয়ে তৈরি হয় বলে এটাকে করা হচ্ছে। এখন দেখো এটা কোথায় ব্যবহার করা হয়? মৃদু ক্ষয়কারী পদার্থ এবং ত্বকে বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে এমন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করার সময় আমাদের কি ব্যবহার করা হয়? পিভিসি। এবার আসি নিওপ্রিন, ঠিক আছে। নিওপ্রিন এটা হচ্ছে রাবার বা পলিক্লোরোপিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত, আর এটা বেশ নরম এবং তাপ রোধী। কোথায় ব্যবহার করা হয়? ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ এবং জৈব দ্রাবক নিয়ে পদার্থে কাজ করার সময় এটা ব্যবহার করা হচ্ছে। ভালো করে মনে রাখবা কি কি নাইট্রাল গ্লাস প্রায় সব জায়গায় ব্যবহার করা হয়। জিটেক্স জ্বালা পোড়া, জিটেক্স জ্বলন্ত বস্তু, ল্যাটেক্স জ্বালা পোড়া সৃষ্টিকারী পদার্থ থেকে, আর হচ্ছে আমাদেরকে নিওপ্রিন হচ্ছে ক্ষয়কারী তেল জাতীয় জৈব দ্রাবক নিয়ে পদার্থ নিয়ে কাজ করার সময় এটা এই গ্লাস ব্যবহার করা হয়। ওকে, এবার যাই আমাদের লাস্ট আছে প্রাকৃতিক রাবার গ্যাস। এখন তুমি এটা চিন্তা করো, প্রাকৃতিক রাবার গ্যাস, প্রাকৃতিক রাবার গ্যাস কখন প্রাকৃতিক রাবার গ্লাভস এটা কখন ব্যবহার করা হয়? আমরা সবাই দেখছি যে হচ্ছে যারা বৈদ্যুতিক কারখানায় কাজ করে বা বিদ্যুতের কাজে কাজ করে, দেখবা তারা পিলারে ওঠার সময় হাতে একটা রাবারের গ্লাভস আর পায়ে জুতা পরে। ইভেন আমরা নিজেরাও জানি যে বিদ্যুতের কাজ করতে গেলে আমার কি হচ্ছে জুতা পরে কাজ করতে হয়, কেন? আমাদের মাটির সাথে যেন সংস্পর্শ না থাকে। আর এই রাবারটা হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী হওয়ার কারণে এটা বৈদ্যুতিক শক প্রতিরোধে কাজ করে। যখন আমরা বৈদ্যুতিক ইলেকট্রিসিটি নিয়ে কাজ করব তখন সেই জায়গায় আমাদের কোনটা ব্যবহার করতে হবে? প্রাকৃতিক রাবার গ্লাভস নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন দেখো মাস্ক, এটা গেল রাবারের কাহিনী শেষ। এবার আসি আমরা মাস্ক। মাস্ক কোথায় পড়ে? আমরা মুখে। তাহলে এই মুখে ধরো আমরা ল্যাবরেটরিতে কাজ করার সময় বিভিন্ন উদায়ী গ্যাস
বা যেই গ্যাসগুলো আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করলে আমাদের ভিতরে সমস্যা করতে পারে, সেক্ষেত্রে আমরা কি করি, মাস্ক ইউজ করি। দেখো সাধারণত বিভিন্ন পরীক্ষায় কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড প্রভৃতি ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়। আর এইসব গ্যাসের প্রভাবে আমাদের শ্বাসকষ্ট, মাথা ধরা আসতে পারে, তখন আমাদের কি করতে হবে, মাস্ক ইউজ করতে হবে। এছাড়াও আমাদের পায়ে পরতে হবে কি, জুতা। জুতা বলতে কি হচ্ছে, শু, স্যান্ডেল না, স্যান্ডেল বললে কি বিভিন্ন রাসায়নিক পদার্থ পায়ে পড়তে পারে এবং পায়ের সমস্যা হইতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, শু পরতে হবে। অবশ্যই যাদের লম্বা চুল, বিশেষ করে মেয়েদের, তাদের লম্বা চুল কি করতে হবে, মাথায় বেঁধে রেখে ক্যাপ পরতে হবে, যেন কাজ করার সময়, আমি কাজ করতেছি, এইভাবে কাজ করতেছি, আমার চুল এসিডে পড়ে গেল, তাদের জীবন ধ্বংস। ঠিক আছে কি, এটা একটু মাথায় রাখতে হবে। এবার যাই পরের পড়া। দেখো ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের কর্মকাণ্ড বা করণীয়, এটা তোমার পড়ার দরকার নাই। ল্যাবরেটরিতে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং অক্ষুণ্ণ রাখতে কতিপয় বিধি নিষেধ পালন করতে হয়। ঠিক আছে, সোনালী বিধি বা গোল্ডেন রুলস পালন করতে। এই রুলস গুলা কি কি, নিয়মাবর্তী, তোমাকে নিয়মাবর্তী হইতে হবে, মানে সবকিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, যত্নশীল হইতে হবে, অধ্যাবসায়, পরিশ্রমী, সুবিবেচনা এবং পরিচ্ছন্নতা। মাঝখানে এখানে যা লেখা আছে এগুলো আমি যদি এক লাইনে বলি, 2 লাইনে বলি, তুমি দেখো যে তুমি ক্লাসের মধ্যে জোরে জোরে কথা বলবো না। ল্যাবরেটরিতে তুমি বিভিন্ন রাসায়নিক পদার্থ ছড়াই ছিটা রাখবা না, যেই জায়গার বোতল সেই জায়গায় রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, তারপরে টেস্ট টিউব কাজ করার পরে ধুয়ে রাখতে হবে। এই কথাগুলো বলা আছে, এগুলা পরীক্ষায় কখনো আসবে না। এবার চলে যাচ্ছে আমরা গ্লাস সামগ্রী ব্যবহার বিধির কৌশল। ঠিক আছে, মানে এখান থেকে তোমার পড়ার মতো কিছু নাই। আমরা মেইনলি পড়বো হচ্ছে কি, গ্লাস সামগ্রী শ্রেণীকরণের ভিতরে এদের ব্যবহার। ঠিক আছে, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু দেখো, এই জায়গাটা একটু দেখো, গ্লাস সামগ্রিক শ্রেণীকরণের ভিত্তিতে এদের ব্যবহার। আমাদের ল্যাবরেটরিতে 2 ধরনের গ্লাস ব্যবহার করা হয়, একটা হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস, মানে নরম গ্লাস, আর এটা শক্ত বা পাইরেক্স গ্লাস। ঠিক আছে, কি বললাম, সফট গ্লাস, আর এটা হচ্ছে কি পাইরেক্স গ্লাস। সফট গ্লাস বলতে কি বোঝাচ্ছে, এগুলো অনেক নরম, আগে ব্যবহার করা হইতো, এখন এগুলো ব্যবহার করা হয় না। লেখা আছে সফট গ্লাস দিয়ে গ্লাস সামগ্রীগুলো কাঁচ নল, টেস্ট টিউব, বিকার, যেগুলো নিম্নমানের, ওয়াশ গ্লাস, ফানেল, তাহলে গলন নল, লিবিক শীতক ইত্যাদি। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি নরম, পরে গেলে ধুস করে ভেঙে যাবে। ঠিক আছে, আর পাইরেক্স গ্লাস হচ্ছে কি পটাশ শক্ত গ্লাস দিয়ে তৈরি, এটা অনেক শক্ত, যেন হাত থেকে পড়ে গেলেও এই জিনিসগুলো ভাঙে না। এগুলো দিয়ে কি কি বানানো হয়েছে, কনিক্যাল ফ্লাস্ক, রিয়েজেন্ট বোতল, মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, বলতনি ফ্লাস্ক, এগুলো আছে। ঠিক আছে, এখন তোমার যদি পরীক্ষায় আসে যে এই যে পাইরেক্স গ্লাস কেমনে তৈরি করা হয় আর সফট গ্লাস কেমনে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে দেখো রাসায়নিকভাবে পাইরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ। তাহলে দেখো এই জায়গায় দেখো পাইরেক্স গ্লাসের সংকেত সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক অক্সাইড এবং কি বেরিয়াম অক্সাইডের সিলিকনের যে মিশ্রণটা, সিলিকনের বোরোসিলিকেট দিয়ে মিশ্রিত। তাহলে দেখো জিঙ্ক অক্সাইড, বেরিয়াম, বোরোসিলিকেটের মিশ্রণকে আমরা বলতে পাইরেক্স গ্লাস। আর শুধুমাত্র যদি আমাদের সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেট দ্বারা গঠিত গ্লাসগুলোকে বলতেছি আমরা কি রে, সফট গ্লাস। ঠিক আছে, তাহলে এমসিকিউর জন্য এইটুকু পরে নিতে পারো, পাইরেক্স গ্লাসের সংকেত আর শক্ত পটাশ গ্লাসের সংকেতটা একটু তোমরা মুখস্থ করে নিবা। এরপরে যাচ্ছে আমরা কি, ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল। ঠিক আছে, কারণ গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল করার আগে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রীর ধৌতকরণ যে উপাদানগুলো আছে কি কি। দেখো এখানে আমরা যেমন কাপড় কাচার জন্য সাবান ইউজ করি, হুইল বা ডিটারজেন্ট ইউজ করি, ঠিক এরকম ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য কতগুলা কি আছে, মিশ্রণ আছে, যেগুলোকে ব্যবহার করা হয় পরিষ্কার করার হিসেবে। এখানে 3টা মিশ্রণের কথা বলা হচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্রবণ, এবার হচ্ছে ডিটারজেন্ট বা ডেকন 90, আর এটা কি ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। একটা হচ্ছে কি ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ। তাহলে সোডিয়াম কার্বনেট বলে দিছি একটা বড় গামলা, এরকম একটা বড় গামলা, তার মধ্যে 10% লঘু সোডিয়াম কার্বনেট নিব, এর মধ্যে গ্লাস সামগ্রীগুলো ডুবাই রাখবো, এরপরে পরে আমরা ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে ফেলবো, শেষ। ডিটারজেন্ট ডেকন 90, এটা একটু ইম্পর্টেন্ট, পড়ায় মনে রাখতে হবে কোন কোন ক্ষেত্রে এই ডিটারজেন্ট ডেকন 90 ইউজ করা হয়। দেখো গ্রিস, আলকাতরা জাতীয় পদার্থ এবং সিলিকন তেল, এই পলিমারিক অবশেষ প্রভৃতি দূর করার জন্য ডেকন 90 বেশ কার্যকর। এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে ডেকন 90 কোন সময় কার্যকর বা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন বলা হবে গ্রিস জাতীয় পদার্থ, আলকাতরা জাতীয় পদার্থ এবং কি সিলিকন তেল পলিমারিক অবশেষ দূর করার জন্য এটা ব্যবহার করা হয়। এবং এটা মনে রাখতে হবে এটা একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, অর্থাৎ এটাকে যদি আমরা মাটিতে ফেলে দেই এটা একটা সময় বায়োডিগ্রেডেবল, মানে হচ্ছে কি অণুজীব দ্বারা ভেঙে ফেলা যায়। ঠিক আছে,
এটা পানিতে তেমন কোনো দূষণ সৃষ্টি করে না এবং 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য বা বায়োডিগ্রেডেবল। তোমাকে এমসিকিউ প্রশ্ন আসছে নিচের কোন ডিটারজেন্ট বায়োডিগ্রেডেবল, তখন তোমাকে বলতে হবে ডেকন 90। এছাড়াও রাসায়নিক ল্যাবে গ্রাস সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক, এই লাইনটা খুবই মাথায় ঢুকায় রাখো, একদম ডিরেক্ট প্রশ্ন আসতে পারে, ল্যাবরেটরিতে উত্তম পরিষ্কারক কোনটি, তখন তোমাকে বলতে হবে কি রে ক্রোমিক অ্যাসিড। এই দেখো ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড। আবার বলতেছি কি ল্যাবরেটরিতে গ্রাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড। এখন তোমাকে পড়তে হবে এই ক্রোমিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। আমরা যদি ক্রোমিক অ্যাসিডের সংকেতটা বলি, এখান থেকে অনেক লাইন আছে। ক্রোমিক অ্যাসিড হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিক হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, ঠিক আছে। তাহলে ক্রোমিক অ্যাসিড কাকে বলতেছি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকেই বলতেছি আমরা ক্রোমিক অ্যাসিড। এটা তৈরি করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এখানে কি কি ব্যবহার করে, পটাশিয়াম ডাইক্রোমেট 4 গ্রাম, পানি দরকার হয় 40 মিলিলিটার এবং গাঢ় H2SO4 লাগে হচ্ছে কত 40 মিলিলিটার দিয়ে এটা তৈরি করা হচ্ছে। বাট মেডিকেলের প্রশ্ন আসে কি এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা আছে তার ঘনমাত্রা কত, ক্রোমিক অ্যাসিডে গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত 2 মোলার, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার দেখো এখানে একটা কথা হচ্ছে যে ক্রোমিক অ্যাসিড একটা তীব্র জারক, অর্থাৎ এই বিক্রিয়াকালে জাইমান অক্সিজেন পরমাণু উৎপন্ন করে এবং তৈল জাতীয় ময়লাকে জাইমান অক্সিজেন দ্বারা জারিত করে ময়লাকে দূর করা হয়। এই জন্য একটা প্রশ্ন আসে যে ক্রোমিক অ্যাসিড কোন বিক্রিয়ার মাধ্যমে ময়লা পরিষ্কার করে, তাহলে মনে রাখবা এটা কোন বিক্রিয়া, জারণ বিক্রিয়া। কোন বিক্রিয়ার মাধ্যমে, জারণ বিক্রিয়ার মাধ্যমে ময়লাগুলোকে পরিষ্কার করে। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, ক্রোমিক অ্যাসিডের সংকেত কি, ক্রোমিক অ্যাসিডে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত এবং ক্রোমিক অ্যাসিডের মধ্যে কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে ময়লাগুলোকে পরিষ্কার করতে হয়, সেটা হচ্ছে কি জারণ। এই তিনটা প্রশ্ন এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, ওকে। আর বাকিগুলো না পড়লেও চলবে, এগুলো কিছু করার দরকার নাই। এখন দেখো এখানে একটা বলছে, এই লাইনটা একটু পড়তে হবে, যদি এই অ্যাসিড ত্বকে কোথাও লেগে যায় তাহলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে 5% সোডিয়াম বাইকার্বনেট, তোমরা সবাই জানো যে ক্রোমিক অ্যাসিড যেটা অ্যাসিড যদি আমাদের ত্বকে পড়ে ত্বক পুড়ে যেতে পারে। এজন্য এটার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য আমরা প্রথমে প্রচুর পরিমাণ পানি দিয়ে করবো, ঢালবো। পানি ঢালার পরে 5% সোডিয়াম বাইকার্বনেট, আমরা সবাই জানি ক্রোমিক অ্যাসিড অ্যাসিড ধর্মী আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে কি ক্ষার ধর্মী। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া কি হবে, প্রশমিত হয়ে যাবে। এছাড়া গ্লাস সামগ্রীতে তেল বা গ্রিস জাতীয় পদার্থ দূর করতে অ্যাসিটন দ্রাবক ব্যবহার করা হয়। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি তেল জাতীয় পদার্থ দূর করার জন্য কোনটি ব্যবহার করা হয়, তখন তোমাকে বলতে হবে অ্যাসিটন দ্রাবক, এর বেশি পড়ার দরকার নাই। নেক্সট আমরা আসি ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধা অসুবিধা কি, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা একটু আগেই পড়ছি যে আমাদের যে গ্লাস সামগ্রীগুলো আছে এই গ্লাস সামগ্রীগুলো মূলত সোডিয়াম পটাশিয়ামের কি সিলিকা দিয়ে সিলিকেট দ্বারা গঠিত, তাই কি না। এখন বলছে যে ল্যাবরেটরিতে কিছু রাসায়নিক পদার্থ আছে যেমন কস্টিক সোডা, কস্টিক পটাশ এবং হচ্ছে কি রে আমাদের HF, এই তিনটা উপাদান যেটা যে সিলিকা অর্থাৎ বালির সাথে বিক্রিয়া করতে পারে, কি করতে পারে, বালির সাথে বিক্রিয়া করতে পারে। এই জন্য এরা কাচের, এই যে দেখো লেখা আছে কস্টিক সোডা, কস্টিক পটাশ এবং দুর্বল হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের উপাদানের সাথে বিক্রিয়া করে কাচের ক্ষয় করে থাকে। তাহলে এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে কাচের ক্ষয় করে কোনটি, তখন তোমাকে এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন থাকবে, বা যদি বলে কোনটি নয় তখন এই তিনটা ছাড়া যেটা থাকবে সেটাই উত্তর। তাহলে কি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশ, আর হচ্ছে কি HF। এবং এটার জন্য এই একটা কাজ করা হয়, যেহেতু এগুলা কাচের ক্ষয় করে এজন্য একটা লাইন মনে রাখবা, কাচের উপর নকশা তৈরিতে, কাচের উপর নকশা তৈরিতে এই তিনটা উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে আমরা যে কাচের উপর নকশা করি, এই কাচের উপর নকশা করার জন্য এই যে কস্টিক সোডা, কস্টিক পটাশ এবং কি হাইড্রোফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কেন, কারণ তারা কাচের যে সিলিকা বা বালু আছে কাচের মধ্যে এই সিলিকার সাথে বিক্রিয়া করে কাচের ক্ষয় ঘটায়, ওকে। এর বেশি জানার দরকার নাই।
চলবে এখান থেকে। এবারে চলে যাচ্ছে আমরা আয়তনিক বিশ্লেষণের কাজের ভিত্তিতে রাসায়নিক নিত্যি বা ব্যালেন্স। তো রাসায়নিক নিত্যি আমরা দুই প্রকারের পাচ্ছি, একটা হচ্ছে আমাদের কি রে পলভঙ্গি ব্যালেন্স, আর হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্স। এখন এই ব্যালেন্স নিয়ে পড়ার জন্য আমাদের যে যে জিনিসটা পড়তে হবে, এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে কিছু কথা আছে, আর ওগুলো আমরা পরে পাবো, আরো ওটা পরে বলতেছি। আমরা প্রথমে আসি পলভঙ্গি ব্যালেন্স কি, ঠিক আছে। এখন ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করি, এই কাজ করার সময় আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থ বিভিন্ন নির্দিষ্ট পরিমাণ দরকার। এই পরিমাণেতে কম বা বেশি হইলে আমাদের কি হয়, প্রবলেম হয়, বা যতটুকু প্রাপ্ত ফলাফল পাওয়ার কথা ছিল সেই ফলাফলটা না পায়ে অন্য কোনো ফলাফল পেয়ে যায়। এই জন্য রাসায়নিক ল্যাবরেটরিতে আমাদের রাসায়নিক পদার্থকে পরিমাপের জন্য একটা সূক্ষ্মতা মেনটেন করা লাগে। এই সূক্ষ্মতা মেনটেন করার জন্য আমাদের দুই ধরনের ব্যালেন্স আছে, একটা পলভঙ্গি ব্যালেন্স আর এটা হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্স, ঠিক আছে। এখন ধরো পলভঙ্গি ব্যালেন্স থেকে তুমি কি কি পড়বা, অনেক গাধার মতো লেখা আছে। পলভঙ্গি ব্যালেন্স থেকে তুমি জাস্ট পড়বা পলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ কয়টি, তখন তোমাকে বলতে হবে চারটি। প্রধান অংশ কয়টি, চারটি। এই যে দেখো পলভঙ্গি, একটা যে স্তম্ভ বা কলাম, তুলাদণ্ড বা দাগান্বিত বিম বা পাল্লা, তারপরে হচ্ছে কি রাইডার বা রাইডার বাহক, আর একটা হচ্ছে কোথায় এই যে কাচের বক্স যুক্ত বেদি, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, কাচের বক্স যুক্ত বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, তারপরে হচ্ছে আমাদের তুলাদণ্ড বা দাগান্বিত বিম বা পাল্লা, এবং রাইডার বা রাইডার বাহক। তোমরা যদি ছবিটা দেখো, ছবিতে তুমি বুঝতে পারবা। এই জায়গায় এখানে একটা আমাদের জিনিস আছে, এইটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। এই পলভঙ্গি ব্যালেন্সের চারটা উপাদান কি, এই দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের বেস বা বেদি, এই অংশটুকু হচ্ছে কি বেস বা বেদি, এর উপরে দাঁড়ানো যে অংশটুকু আছে এটাকে বলতেছি আমরা স্তম্ভ, আর এই যে অংশ এটাকে তুলাদণ্ড বা পাল্লা, এটার সাথে এই যে পাল্লা লাগানো থাকে, ঠিক আছে, যেখানে আমরা বস্তুগুলোকে রাখি বা বাটখারাকে রাখি। আর এর উপরে যে অংশটুকু আছে এটাকেই বলতেছি আমরা তুলাদণ্ড, ঠিক আছে। এই যে এখানে দাগান্বিত, এখানে বিভিন্ন মানে দাগান্বিত থাকে, ঠিক আছে। আবার এই তুলাদণ্ডের উপরে এই জায়গায় একটা দেখবা প্লাটিনামের তৈরি বস্তু আছে। কিসের তৈরি, প্লাটিনামের তৈরি বস্তু, যাকে আমরা রাইডার বলি। কি বলি, রাইডার। তাহলে কি বললাম, পলভঙ্গি ব্যালেন্সের কয়টা অংশ, চারটা। এই যে বেদি বা বেস, স্তম্ভ বা কলাম, আর এই যে এটাকে বলতেছি আমরা কি রে তুলাদণ্ড, যার সাথে কি লাগানো থাকে, পাল্লা থাকে, এবং তুলাদণ্ডের উপরে একটা প্লাটিনামের তৈরি। কিসের তৈরি, এই যে প্লাটিনামের তৈরি একটা কি আছে, রাইডার। এখন তোমাকে পড়তে হবে এই যে রাইডার কি দিয়ে তৈরি, প্লাটিনাম। এবং এই রাইডারের কাজ কি, এটা রাইডারের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা পাল্লা মাপি, মাপার সময় কিন্তু একটা দাড়ি একদম দাড়ি পাল্লা থাকলে এটা দাড়িটাকে সোজা থাকতে হয়, কোনো দিকে কম বা কোনো দিকে বেশি যদি থাকে তাহলে আমরা ঠিক মাপ নিই না, এটাকে সমান সমান হইলে এটাকে কি মাপ নেওয়া হয়। তো এই ক্ষেত্রেও যদি আমরা এখানে একটা বস্তু নেই, ধরো এদিকে নিলাম কি বস্তু, আর এদিকে নিলাম বাটখারা, বাটখারা বস্তু মানে যার ভর নির্ণয় করব, আর বাটখারা মানে বলতে ওই যে বিভিন্ন ওজনের আমরা কেজি বলি না, কেজি 500 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম 1 কেজি ওজনের কতগুলো লোহার অংশ থাকে না, এগুলোকে বলা হচ্ছে কি বাটখারা। আর বাটখারা যার মধ্যে থাকে তাকে বলা হচ্ছে ওজন বক্স, ঠিক আছে। এখন ধরো এখানে আমি বাটখারা নিলাম, এদিকে একটা হচ্ছে কি বস্তু নিলাম, তাহলে এই জিনিসটা আবার একটু ডান দিকে হালানো আছে, নিচে এইদিকে হালানো এদিকে উঠানো। তখন আমরা রাইডারটাকে এখান থেকে আমরা বাম দিকে সরাই নেই, সরাই নিলে তাদেরকে সমান সমান করার জন্য রাইডারটা, আর রাইডারটাকে যদি আমরা একদিক থেকে আরেকদিকে নড়াচড়া করি, তার নাম দেওয়া হয়েছে রাইডার। একদিক থেকে আরেকদিকে চলাচল করাইতে পারি বলে এটার নাম দেওয়া হয়েছে রাইডার, ঠিক আছে। এখন তুমি একটু দেখো কি কি পড়তে হবে এখান থেকে, জাস্ট মেইন নামটা কি কি আছে, কাচের বক্স বা বেদি, এটা পলভঙ্গি ব্যালেন্সের বেদিটি হলো আয়তাকার, এটি গ্রানাইট পাথর বা ইবোনাইট নামক শক্ত রাবারের তৈরি। তাহলে বেদিটা কি দ্বারা তৈরি, গ্রানাইট যুক্ত পাথর অথবা হচ্ছে ইবোনাইট নামক শক্ত রাবার, আর কিছু ভালো লাগতো না। স্তম্ভ বা কলাম, স্তম্ভ বা কলাম কি দিয়ে তৈরি, এই কলামটি হলো ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল, এভাবে দাঁড় করানো থাকে, কিসের তৈরি, ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল। এবার দেখো তুলাদণ্ড বা বিম বা পাল্লা, সবচেয়ে উপরে চারটাকৃতির দাগান্বিত বিমটিকে তুলাদণ্ড বলা হচ্ছে, আর এই তুলাদণ্ডটি অ্যালুমিনিয়াম অথবা পিতল দ্বারা তৈরি হইতে পারে। মানে কি দ্বারা তৈরি, অ্যালুমিনিয়াম বা পিতল দিয়ে তৈরি। এইটাই শেষ। এবারে আমরা আসি শেষের দিকে, রাইডার, ঠিক আছে। রাইডার বা বাহক, এটা হচ্ছে রাইডার দুই প্রকার হইতে পারে, একটা 5 মিলিগ্রামের অথবা একটা 10 মিলিগ্রামের। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে কাজে লাগবে, কারণ এটা দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে। রাইডার হয় 5 মিলিগ্রাম
অথবা আমাদের কি 10 মিলিগ্রাম ভরে স্থানান্তর যোগ্য মানে কি নড়াচড়া করা যায় এরকম কোন ধাতু দিয়ে তৈরি, প্লাটিনাম অথবা অ্যালুমিনিয়াম ধাতু তৈরি একটা পেঁচানো তার। ওকে, এখন বলছে যে এটার আমরা যেটা করব, এখানে ওজন বক্স আছে, ওজন বক্স আমরা আগেই বলছি যেখানে আছে কি বাটখারা গুলা থাকে, বাটখারা গুলা 5 থেকে 500 মিলিগ্রামের হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমরা পড়ার দরকার নাই। আমরা এবার যেটা যাবো সেটা নিচের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কি রাইডার ধ্রুবক কাকে বলা হয়। ঠিক আছে, রাইডার ধ্রুবক। তাহলে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, রাইডার ধ্রুবক নির্ণয় করাটা, এবং মেডিকেলে ডাইরেক্টলি প্রশ্ন আসে রাইডার ধ্রুবক কত। ঠিক আছে, রাইডার ধ্রুবক নির্ণয় একটা সূত্র আছে, দেখো আমরা লিখতেছি রাইডার ধ্রুবক। এই রাইডার ধ্রুবক নির্ণয়ের সূত্র হচ্ছে রাইডারের ভর, রাইডারের ভর ইনটু 2, নিচে হচ্ছে আমাদের কত বিমের দাগ সংখ্যা। মনে রাখবা নিচে হচ্ছে কি লেখা হয় বিমের দাগ সংখ্যা, বিমের দাগ সংখ্যা। অর্থাৎ উপরে যে আমাদের তুলাদণ্ডটা আছে না, এই তুলাদণ্ডের মধ্যে কতটুকু দাগ আছে সেই দাগটাই হচ্ছে আমাদের ভাগ দিতে হবে। তাই মনে রাখতে হবে সার্টোরিয়াস হোক অথবা পলবঙ্গি ব্যালেন্স হোক, এদের এখানে দাগ থাকে টোটাল কয়টা 100টা, ওই জন্য আমরা কত দিয়ে ভাগ দিছি 100। সেই হিসেবে যদি আমরা বের করি 5 মিলিগ্রামের ভর দ্বারা যদি রাইডার হয় তাহলে কি 5 মিলিগ্রাম, এই রাইডার হলে কি হবে আমরা তাকে 5 ইনটু কি দিব 2 বাই 100, তাহলে মানে 10 0.1, এটা হচ্ছে মিলিগ্রাম। বাট মেডিকেলের পরীক্ষা আসলে মিলিগ্রামে না দিয়ে তোমাকে গ্রামে দিবে, তাহলে মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ দিতে হবে না, তখন কি হবে 0.0001 গ্রাম। ঠিক আছে, তাহলে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে রাইডারের ভর যদি 5 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবক কত 0.000, তিনটা 0 একটা 1 গ্রাম। আবার ধরো রাইডার 10, রাইডার কি হলো রাইডার, রাইডার হচ্ছে কি 10 মিলিগ্রাম ভরের হলে, ভরের হলে কি করবো সেম আগের মতোই রাইডার ধ্রুবক কি হবে 10 ইনটু 2 বাই কত রে 100, তাহলে কত 0.2 মিলিগ্রাম, আর গ্রামে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ দিব 0.0002 গ্রাম। খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা পলবঙ্গি ব্যালেন্সের মাধ্যমে সর্বনিম্ন 0.0001 পর্যন্ত গ্রাম পর্যন্ত আমরা ভর নির্ণয় করতে পারবো, অর্থাৎ দশমিকের পরে 4টা শূন্য পর্যন্ত আমরা কি করতে পারবো পলবঙ্গি ব্যালেন্সের মাধ্যমে ভর নির্ণয় করতে পারবো। এখন আমাদের একটা জিনিস আসি পলবঙ্গি ব্যালেন্সের মাধ্যমে কিভাবে আমরা ভর নির্ণয় করি, এটা দেখো একটু দেখা যায় রাইডার ধ্রুবক কাকে বলা হচ্ছে, আমি ম্যাথ করায় দেখাইছি, তারপরে একটু দেখাই। দেখো রাইডার ধ্রুবক রাসায়নিক নীতির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকেই বলা হয় রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক কিভাবে করা হয়, রাইডারের ভরকে আমরা 2 দ্বারা গুণ দিব, ভাগ দিব তার দাগ সংখ্যা। ঠিক আছে, যদি আমার 5 মিলিগ্রাম হয় তাহলে 0.0001 গ্রাম, আর যদি আমার 10 মিলিগ্রাম ভরে রাইডার হয় সেক্ষেত্রে আমরা কি করি 0.0002 গ্রাম, আর মিলিগ্রামে বললে এইটা দুইটা মানই মুখস্থ করে রাখবা, দুইটা মানই মুখস্থ করে রাখবা। ওকে, এখন আমরা আসি পলবঙ্গি ব্যালেন্স বা সার্টোরিয়াস ব্যালেন্সের মাধ্যমে আমরা কিভাবে কোন একটা বস্তুর ভর নির্ধারণ করি বা ভর নির্ণয় করি। ঠিক আছে, এটা একটু আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, হোয়াইট বোর্ড থেকে পড়ালেখা করি। ঠিক আছে, দেখো পলবঙ্গি ব্যালেন্স এর মাধ্যমে কোন বস্তুর ভর নির্ণয়, কোন বস্তুর ভর নির্ণয়। দেখো এটা বোঝানোর জন্য আমি তোমাদের একটু ছবিটা আঁকে দেখাই। ধরো এইটা হচ্ছে আমাদের বেস, এই বেসের উপরে আমাদের কি আছে স্তম্ভ, এই স্তম্ভের উপরে আমাদের আছে তুলাদণ্ড যেখানে দাগান্বিত থাকে 0 থেকে 100 পর্যন্ত। কত পর্যন্ত 0 থেকে 100 পর্যন্ত। এখন এখানে আছে আমাদের পাল্লা, এদিকে আমরা একটা পাল্লা নিলাম। ঠিক আছে, এরকম করে নিলাম। এখন ধরো আমি একদিকে রাখলাম বাটখারা, বাটখারা, আর একদিকে রাখলাম আমরা কি যেই বস্তুটার পরিমাণ নির্ণয় করবো সেই বস্তুটা। ঠিক আছে, ধরো
স্বাভাবিক দৃষ্টিতে আমরা একটা বস্তুকে নিলাম একদম বরাবর যে 1 কেজি হয় এমনটা কিন্তু না, কেজি থেকে একটু বেশি বা কম হতে পারে। যদি কম হয়, ধরো যদি বেশি হয়, তাহলে আমরা এই রাইডারটাকে ডানে অথবা বামে সরাই। ডানে বামে সরানোর পরে যেই ধরো একটা বিন্দুতে আসার পরে এই বিমটা একদম সমান সমান হয়ে গেল। কথাটা বুঝতে পারছি? তাহলে এই যে দেখো, এই যে রাইডারটা ইউজ করছে, এই রাইডারটা যেই জায়গায় সে মিলিত হয়েছে তাকে বলা হয় সমপাতন, রাইডারের সমপাতন। ঠিক আছে, রাইডারের সমপাতন। আর এখানে আমি যেই বাটখারাগুলো ইউজ করছি, ধরো আমি 10 গ্রাম, 5 গ্রাম এবং হচ্ছে কি 50 মিলিগ্রামের একটা বস্তু স্থাপন করছি। এখন এই পাল্লাটাকে সমান করার জন্য আমার রাইডারটা 30তম রেখায়, কততম রেখা? 30তম রেখায় গিয়ে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বস্তুটার ভর নির্ণয় করব? বস্তুটার ভর নির্ণয় করার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা এইভাবে, যে বস্তুর ভর ইকুয়াল টু হচ্ছে কিভাবে লিখি, আমরা বাটখারার ভর প্লাস কি করা হয়, আমাদের রাইডার সমপাতন ইনটু রাইডার ধ্রুবক। তাহলে দেখো আমরা বাটখারার ভর কি নিছি, 10, 5 আর 50 মিলিগ্রাম। 10, 5 আর 50 যেহেতু মিলিগ্রাম আছে, তুমি মিলিগ্রামটাকে কি করবা, গ্রামে কনভার্ট করবে। এটাকে আরো 1000 দিয়ে ভাগ করলে কত হয়, 0.05 এরকম হবে। ঠিক আছে, প্লাস তুমি এখানে কি করতেছো, রাইডার সমপাতন আছে, সমপাতন কত বলেই দিছি, যত রেখায় মিলিত হবে সেটাকে বলা হচ্ছে সমপাতন। তাহলে 30 ইনটু রাইডার ধ্রুবক। যদি তোমাকে বলা হয় 5 মিলিগ্রাম ভরের রাইডার, তাহলে তুমি কত দিয়ে গুণ করবা, 0.0001। আর যদি 10 মিলিগ্রাম হয় তাহলে কি দিয়ে গুণ করবা, 0.002। এরপরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের কি রে, আনসার। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের মাধ্যমে ভর নির্ণয়ের নিয়ম। আরেকটা আছে সার্টোরিয়াস, ওটা আমার দরকার নেই, আমাদের পলভঙ্গি ব্যালেন্সটা পড়লেই চলবে। যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় তাদের জন্য তোমরা এগুলো পড়ে নিবা, কারণ মেডিকেলে এর থেকে বেশি কোনো প্রশ্ন আসে না। ওকে, এখন ধরো আমাদের যে জিনিসটা পড়তে হবে আমাদের বইয়ে চলে যাই। দেখো এইগুলো রাইডার পলভঙ্গি ব্যালেন্স ব্যবহারের নিয়ম নীতি, এগুলা কিচ্ছু পড়া লাগবে না তোমাদের। হ্যাঁ, ওজন নেওয়া এই যে একটু দিয়ে দিছে, একটু পরীক্ষায় তোমরা এটা ম্যাথ আমি করাই ফেলছি তোমাদের। ঠিক আছে, শেষ। পলভঙ্গি ব্যালেন্সের পরে আমাদের মোলারিটি, মোলার দ্রবণ, সেই মোলার দ্রবণ, এগুলো আমরা আসতেছি। আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপরে মোলারিটি টোলারিটি এগুলো নিয়ে পড়বো। ওগুলো নিয়ে ম্যাথ করতে হবে, তো ওগুলো একটু শেষেই করে। এইখানে একটা আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মাথায় রাখতে হবে কাদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। 4টা যদি বৈশিষ্ট্য থাকে তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বলে রাখি, পলভঙ্গি ব্যালেন্সের মাধ্যমে শুধুমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোরই ভর নির্ধারণ করা হয় বা ভর পরিমাপ করা হয়। তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ব্যবহার কোন ক্ষেত্রে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভর নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাকে বলছি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আগেই বলছি যাদের এই 4টা বৈশিষ্ট্য থাকবে। কি কি, 1, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, অর্থাৎ এরা বিশুদ্ধ থাকে। 2, বাতাসের সংস্পর্শে বা জলীয় বাষ্পের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। 3, ওজন নেওয়ার সময় তারা রাসায়নিক নীতির ক্ষয় করে না, এবং তাদের দ্বারা দ্রবীভূত দ্রবণের ঘনমাত্রা বা তাদের দ্বারা তৈরিকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাহলে 4টা বৈশিষ্ট্য কি বললাম, 1, বিশুদ্ধ অবস্থায় থাকে। 2 হচ্ছে আমাদের কি, বায়ুর সাথে বিক্রিয়া করে না। 3 নাম্বার হচ্ছে কি, রাসায়নিক নীতির ক্ষয় করে না। এবং 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি, তাদের দিয়ে প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা অনেক দিন অপরিবর্তিত থাকে। তাদেরকে বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন উদাহরণ হিসেবে তোমাদের মুখস্থ রাখতে হবে আর্দ্র সোডিয়াম কার্বনেট, কেলাসিত অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, কেলাসিত সোডিয়াম অক্সালেট। ঠিক আছে, এখন তুমি এগুলো মুখস্থ করতে পারো, ডিরেক্টলি মেডিকেলে প্রশ্ন দিয়ে দিবে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয় অথবা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। দেখবা একটা কমন জিনিস, সবার জায়গায় সি আছে, সি। তুমি সি দেখলেই মনে রাখবা এটা হচ্ছে কি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে কি, HCl। আমরা এটা পরে আসতেছি, একটু পরে দেখাবো আবার। এবার আছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কাকে বলতেছি, যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে
কি রে, ওই চারটা বৈশিষ্ট্য যেটা আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে পাইছি ওই চারটা বৈশিষ্ট্য থাকবে না। এক, দেখো এরা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, বায়ুর সংস্পর্শে অপরিবর্তিত থাকা, ওজন নেওয়ার সময় রাসায়নিক ক্ষয় করে না, এবং কি রে প্রস্তুত কৃত দ্রবণের দীর্ঘদিন অপরিবর্তিত থাকা, এই ইত্যাদি কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্য থাকে না, তাদেরকেই বলতেছি আমরা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে ওই উপরে যে চারটা পড়লাম বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য যাদের থাকে না, একটা বা একটার বেশি থাকে না, তাদেরকেই বলতেছি আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন দেখো কস্টিক সোডা, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে সোডিয়াম থায়ো পেন্টাহাইড্রেট, এগুলো দেখো তুমি এখান থেকে এইটাই প্রমাণ পাবা যে আমি যে শর্টকাট তোমাকে বুঝাইতে চাইলাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর প্রত্যেকটার ভিতরে কি আছে, সি আছে। এটা সোডিয়াম কার্বনেট, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম অক্সালেট, পটাশিয়াম ডাইক্লোরাইড, প্রত্যেকটাতে দেখো সি 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 আছে, ঠিক আছে। আর যা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে একমাত্র ব্যতিক্রম HCl ছাড়া, এখানে সি ছাড়া বাকি কারোর ভিতরে কি নাই রে, সি নাই, ঠিক আছে। তাহলে এমসিকিউ তে এইভাবে শর্টকাটে মনে রাখবা, যার ভিতরে সি আছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ব্যতিক্রম কোনটা, HCl, যেটা সি থাকা সত্ত্বেও সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, সেটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোন কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কি রে, প্রমাণ দ্রবণ প্রস্তুতে। আমরা এখন পড়বো প্রমাণ দ্রবণ, ঠিক আছে। এই জায়গাটার অংশটুকু দেখো, মোলারিটি থেকে ডেসিমোলার নিচের সংজ্ঞা দেওয়া হলো। এই অংশটুকু পড়ার জন্য আমাদের মাথায় রাখতে হবে এখানে ম্যাথ প্রচুর আসে। যদি ম্যাথ আসে, খুব ছোট ছোট ম্যাথ গুলো আসে যেটা তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা, সেই ম্যাথ গুলো একটু দেখি। আমরা এখন পড়তেছি কি বিভিন্ন প্রকারের প্রমাণ দ্রবণ, ঠিক আছে। দেখো বিভিন্ন প্রকার প্রমাণ দ্রবণ। দেখো প্রমাণ দ্রবণ কাকে বলা হয়, প্রমাণ দ্রবণ বলা আছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা কি বলতেছি, তাকে প্রমাণ দ্রবণ বলে, তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন ধরো মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোল পার লিটার, সেটাকে বলা হচ্ছে মোলার দ্রবণ, ঠিক আছে। এখন আমরা এগুলো উদাহরণ করার আগে আমরা প্রথমে আসি মোলারিটি কি, মোলারিটি মানে এই মোলারিটি আমরা কাকে বলতেছি, বলা হচ্ছে যে আমরা আধুনিকতম সংজ্ঞা যদি বলি, 1 লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে বলা হচ্ছে, তাকে মোলারিটি বলে, ঠিক আছে। ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে দ্রবণ আছে যে ভি লিটার, আর দ্রব আছে কি রে এন মোল, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ভি লিটার দ্রবণে দ্রব আছে এন মোল, কত মোল, এন মোল। অতএব 1 লিটার দ্রবণে দ্রব আছে কত রে, এন বাই ভি অফ এল। এটাকেই বলতেছি আমরা মোলারিটি, যাকে এস দ্বারা এম দ্বারা প্রকাশ করে, এস অথবা এম অথবা সি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু আমরা কি পাইলাম, এন বাই ভি অফ এল। তাহলে দেখো আমরা জানি যে এন মোল সংখ্যা ইকুয়াল টু কি জানি, কোন পদার্থের ভর বাই তার আণবিক ভর। আমরা এখানে লিখতে পারি এন এর জায়গায় লিখতে পারি ডাব্লিউ বাই এম ভি অফ এল। প্রবলেম হইলো আমরা যে ভর বা আণবিক ভর এগুলা মাপি মূলত কোন এককে, গ্রাম এককে, আর এখানে আছে লিটার। লিটার আর গ্রাম যেহেতু সমপর্যায়ের না, সমপর্যায় করার জন্য কি করলাম, ডাব্লিউ বাই এম ভি ইন্টু কি 1000। এই একটা সূত্র থেকে আমরা আরেকটা সূত্র বানাইতে পারি যে ঘনমাত্রা যদি দেওয়া থাকে তাহলে আমরা উপস্থিত দ্রব্যের পরিমাণ বের করতে পারবো না, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, এস এম ভি বাই 1000। এই সূত্র দুটো যদি তুমি মুখস্থ করো, আরেকটা সূত্র আছে সেটা মুখস্থ করলে এই অধ্যায়ে যত প্রকারের প্রশ্ন আছে তুমি সব ধরনের ছোট ছোট ম্যাথ গুলোকে সলভ করতে পারবা, ওকে। এখন আরেকটা জিনিস বললাম কি, যে আমরা সবাই জানি যে কোন একটা দ্রবণের ঘনমাত্রা এর আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আয়তন যত বেশি হয় ঘনমাত্রা তত কি হয়, কম হয়। তাহলে এস ইকুয়াল টু আমরা কে ভি লিখতে পারি, কে 1 বাই ভি। তাহলে হচ্ছে কি এস ভি ইকুয়াল টু কে, অর্থাৎ
S1 V1 ইকুয়াল টু কি রে S2 V2 ইকুয়াল টু কে। এই সূত্রটা যদি তুমি জানো তোমার জন্য শেষ ম্যাথ। তাহলে আমরা একটা যদি ম্যাথ এরকম দেয় যে তোমার এরকম দেওয়া হইলো যে 500 মিলিলিটার দ্রবণে যদি কত 20 গ্রাম কি থাকে HCl থাকলে তার মোলারিটি কত, মোলারিটি কত, এরকম ছোট ছোট ম্যাথ দিবে। ঠিক আছে, তাহলে S ইকুয়াল টু আমরা কি জানছি W/mv ইনটু 1000। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বলছে যে W এর পরিমাণ দেওয়া আছে কত 20। আমরা জানি HCl এর ইয়া কত আণবিক ভর 36.5। ঠিক আছে, আর হচ্ছে এখানে তো সূত্র দেওয়া আছে দ্রব্যের পরিমাণ কত 200 আর সরি 500 আর এখানে সূত্রের 1000। তুমি এরপরে ক্যালকুলেশন করবা। তবে এখানে তো আমি এটা ধরে দিছি, তোমার পরীক্ষায় এমন ভাবে কিছু মান দেওয়া থাকবে যেন সহজেই কাটা। এটা থেকে এটা দুইটা কাটা দিলাম, ধরো এখানে হচ্ছে এখানে 70 দিছে বা 71 দিছে, ওটাকে 2 দ্বারা গুণ করে তাহলে কত আসবে 4। এরকম করে ম্যাথ গুলো দেওয়া থাকবে। সো নো প্যারা, যেগুলো মান দেওয়া থাকবে তুমি সহজে কাটাকাটি করতে পারবা। ঠিক আছে, অথবা এরকম একটা ম্যাথ দে অনেক সময় যে একটা দ্রাব্যতা আগে একরকম ছিল, তার সাথে কতটুকু পানি মিশালে তার দ্রাব্যতা কত হবে, তখন এই সূত্রটা ইউজ করবা S1 V1 ইকুয়াল টু S2 V2 দিয়ে। ওকে, শেষ। আমি মনে করি এগুলা পারবা। আমরা হচ্ছে এখন কিছু দ্রবণ সম্পর্কে জানি, সেটা হচ্ছে কি মোলার দ্রবণ। প্রমাণ দ্রবণগুলো জানতে চাইছি না। প্রথমে আসি মোলার দ্রবণ। এই মোলার দ্রবণের ক্ষেত্রে মনে রাখতে হবে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্রব দ্রবীভূত থাকে, তাকে বলা হচ্ছে মোলার দ্রবণ। তাকে মোলার দ্রবণ বলে। আর এর মোলারিটি কত হবে বলতো? মোলারিটি হবে 1 মোল পার লিটার, অথবা এটাকে আমরা বলতে পারি মোলার। এবার দেখো আমরা যদি বলি সেমি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। সেমি বলতে কি বোঝাচ্ছে? দ্রবণ আমার ফিক্সড কত, 1 লিটার দ্রবণে যদি সেমি মানে অর্ধেক না 1/2 অর্থাৎ 0.5 মোল দ্রবীভূত থাকে, তাকে বলা হচ্ছে কি সেমি মোলার। তাহলে সেমি মোলার দ্রবণের মোলারিটি কত হবে 0.5 মোল পার লিটার। এবার আসি ডেসিমোলার। কি রে? ডেসিমোলার। ডেসিমোলার বলতে কি বোঝাচ্ছে? 1 লিটার দ্রবণে দ্রব আছে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.1 মোল। তাহলে তার মোলারিটি কত 0.1 মোল। ঠিক আছে, এবার আসি সেন্টিমোলার। সেন্টিমোলার সেন্টিমোলার আমরা কাকে বলবো? 1 লিটার দ্রবণে দ্রব আছে 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.01 মোল। তাহলে এখানে তার মোলারিটি কত হবে 0.01 মোল পার লিটার। ঠিক আছে, লাস্ট আমরা আসি মিলিমোলার। মিলিমোলার তাহলে 1 লিটার দ্রবণে যদি 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.001 মোল দ্রব্য তৈরি, তাহলে তার মোলারিটি কত 0.001 মোল পার লিটার বা মোলার। ওকে, এগুলা দিয়ে তোমাকে ম্যাথ আসবে। তোমাকে এরকম একটা ম্যাথ দিল যে ধরো 0. ধরো এরকম দিল 250 মিলিলিটার সোডিয়াম কার্বনেট এর ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এরকম করে ম্যাথ দিবে। তাহলে দেখো তুমি সবকিছু জানো, খালি ডাব্লিউ এর মানটা বের করবা SMV/1000 এই সূত্র দিয়ে। S এর মান ডেসিমোলার মানে কি রে 0.1, M এর মান সোডিয়াম কার্বনের 106 ইনটু হচ্ছে আমাদের এখানে কত V এর মান দেওয়া আছে তোমাকে 250। তাহলে তুমি এখানে কত দিলা 1000 দিয়ে ভাগ দিলা। তাহলে তোমাকে 250 না বলে 500 বললো, কত হইলো 500। এখানে তুমি 500 ব্যবহার করবা, দেখো সহজে ইউজ করা যাচ্ছে। হ্যাঁ, ইনটু 500। তাহলে 500 দিয়ে 1000 কে দিলে 2 আর দিয়ে কাটবা, কাট দিয়ে গুণ করলেই
মান আমাদের চলে আসলো। শর্টকাট এইভাবেই তোমাদের মানগুলো দেওয়া হবে যেন তুমি সহজেই ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করতে পারো। ওকে, আমি মনে করি যে এখান থেকে আর ম্যাথ নিয়ে কোনো ঝামেলা নাই। ম্যাথ দুই প্রকারই পড়বা, এইটা একটা টাইপ, আর ওই যে পানি যোগ করা লাগবে কতটুকু S1 V1 এর সূত্রটা দিয়ে। ওকে, এবার যাই আচ্ছা আমাদের পড়ায়। তাহলে এগুলা গেল রাইডার ধ্রুবক মোলারিটি। এই বক্সটা তুমি একবার পড়ে নিতে পারো, আমি বুঝাই দিছি। এক মোল দ্রব্য হলে মোলার দ্রবণের ঘনমাত্রা কত 1 মোলার, তাহলে সেমি মোলার হলে 0.5, ডেসি হলে 0.1, সেন্টি হলে 0.01, মিলি হলে কি 0.001, আর 2 মোলার 2 মোলার এগুলা তোমরা পড়ে নিবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ পড়া হয়ে গেছে। এগুলা তোমাদের খ নাম্বারের কোশ্চেন, যারা সৃজনশীলের জন্য তাদের জন্য লাগবে। এবার হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। মানে ডিজিটাল ব্যালেন্স বলতে কাকে বোঝায়? ডিজিট মানে কি সংখ্যা, অর্থাৎ যেই ব্যালেন্সে আমরা কোনো কিছু ভর নির্ণয় করলে আমাকে কোনো গুণটুন করা লাগবে না, ডিরেক্ট তার ভর সংখ্যা আকারে পর্দায় ব্যবহার। আমরা যে বর্তমানে দেখতে যাই না বাজারে, যে বাজার করি 1 কেজি তুলে দেয়, জাস্ট দেখা যাচ্ছে যে 1 কেজি হয়ে গেছে, ঠিক আছে, এইটাই। তো ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা দুই ধরনের ডিজিটাল ব্যালেন্স পাবো, একটা 4 ডিজিট আর একটা 2 ডিজিট। এটা 4 ডিজিট আর একটা হচ্ছে কি 2 ডিজিট। 4 ডিজিটের কত 4 পর্যন্ত 0.0001 গ্রাম পর্যন্ত ভর নির্ণয় করা যাবে, আর 2 ডিজিটের বেলায় কত 0 দশমিকের পর দশমিকের পরে দুইটা সংখ্যা পর্যন্ত। এইটুকু জানলেই শেষ, আর কিচ্ছু না। এর আর কিচ্ছু করা লাগবে না। এবার আমরা চলে যাচ্ছি এগুলা ম্যাথ কিচ্ছু করা লাগবে না তোমাদের, এগুলা আমরা ম্যাথ করে ফেলছি, সূত্র বুঝাই ফেলছি যেহেতু, এগুলা সব তোমরা স্কিপ করবা, ঠিক আছে। এবারে আমরা আসি আয়তনের বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি। মোস্ট গুরুত্বপূর্ণ অংশ, যেখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। দেখো আমরা রাসায়নিক বিশ্লেষণে দুই ধরনের বিশ্লেষণ করি, একটা হচ্ছে আঙ্গিক আর একটা হচ্ছে কি মাত্রিক। আঙ্গিক বিশ্লেষণ পড়ার দরকার নাই। মাত্রিক বিশ্লেষণ আবার দুই প্রকার আছে, একটা ভর ভিত্তিক আর একটা হচ্ছে কি আয়তন ভিত্তিক। তা এই ভর ভিত্তিক বিশ্লেষণে আমরা তো বলে দিলাম ভর মাপার জন্য ওই যে যন্ত্রপাতিগুলো আছে, পোলবঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স, এবং হচ্ছে আমাদের কি পাইলাম, হ্যাঁ, ডিজিটাল ব্যালেন্স। এখন বলছে আয়তনিক বিশ্লেষণে আমরা কিছু জিনিস ব্যবহার করি, যেমন ধরো মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ওয়াশ বোতল, বিকার ইত্যাদি, ঠিক আছে। এখন ধরো আমরা প্রত্যেকটা জিনিস চিনবো, এখান থেকে কি করবা, জাস্ট মাথায় রাখবা দেখতে কেমন আর এটা কোন কাজে ব্যবহার করা হয়। দেখো মেজারিং সিলিন্ডার দেখতে হচ্ছে সিলিন্ডারের মতো। মেজারিং সিলিন্ডার যে দেখতে একটা সিলিন্ডার ফাঁকা পাইপের মতো, ঠিক আছে। এই যে পাইপের মতো এক মুখ খোলা আর এক প্রান্ত হচ্ছে কি বন্ধ, এবং এটাতে বিভিন্ন ভাবে দাগান্বিত থাকে, এবং প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য আমরা ধরে নিই 1 মিলিলিটার। মাথায় রাখতে হবে মেজারিং সিলিন্ডারের মাধ্যমে আমরা সর্বনিম্ন কতটুকু পরিমাণ নির্ণয় করতে পারি, 1 মিলিলিটার। দেখো পরিচিতি, এক মুখ খোলা বা এক মুখ বন্ধ দাগান্বিত বিভিন্ন ধরনের কাচের মোটা নলকে আমরা বলি মেজারিং সিলিন্ডার। কোথায় ব্যবহার করা হয়, দেখো লেখা আছে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাণ নির্ণয় করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়, এবং এইটা মনে রাখবা সর্বনিম্ন 1 মিলিমিটার তরল এর মাধ্যমে পরিমাপ করা যায়। কারণ এখানে যে দাগান্বিত থাকে 1 থেকে 10 পর্যন্ত থাকবে বা 50 পর্যন্ত থাকবে, এইটাতে মিলিলিটার, তাহলে একটা দাগ থেকে আরেকটা দাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিলিটার। তাহলে মনে রাখতে হবে যে মেজারিং সিলিন্ডারের মাধ্যমে আমরা সর্বনিম্ন 1 মিলিলিটার পর্যন্ত তরল মাপতে পারবো। এখন বলছে যে এরা নির্ভুলভাবে মাপার নিয়ম। তাহলে মেজারিং সিলিন্ডার খালি না, যে কোনো জায়গায় সিলিন্ডারের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের একটা থিওরি ইউজ করা যায়, লোয়ার মিনিসকাস। এখন লোয়ার মিনিসকাস জিনিসটা কি তুমি দেখো, আমরা ফিজিক্সের 7ম অধ্যায়ে পড়ছিলাম, যেখানে পৃষ্ঠটানের কারণে তরল হয় এরকম করে কিছুটা উপরের দিকে উঠে যায়, আবার কিছুটা না হয় কিছু কিছু ক্ষেত্রে এরকম পাওয়া যায় পৃষ্ঠটানের কারণে। অর্থাৎ যাদের ঘনত্ব কাছের থেকে কম তাদের ক্ষেত্রে এইটা পাই, আর যাদের ঘনত্ব কাছের থেকে বেশি তাদের ক্ষেত্রে এইটা পাই। এখন দেখো তার তো দুইটা তল আছে, এখানে একটা মান আবার এখানে একটা মান, এখানে একটা মান আবার এখানে একটা মান। তাহলে আমরা কোনটাকে ধরে নিব প্রকৃত মান। মনে রাখবা এরকম পৃষ্ঠটানের কারণে যদি তরলের মধ্যে একটা বক্রতল সৃষ্টি হয়, তাহলে লোয়ার মিনিসকাস অর্থাৎ তরলের লোয়াস মিনিসকাস বা তরলের সর্বনিম্ন বক্রতলটাকেই আমরা সঠিক পাঠ হিসেবে ধরে নিই। তার মানে এইটাকে আমরা প্রকৃত মান ধরে নিব, এটাকে আমরা ধরে নিব কি প্রকৃত মান। ওকে, এখান থেকে আর কিছু জানার দরকার নাই। এবারে আসি আমরা গোলতলি ফ্লাক্স, সরি আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স, ঠিক আছে। এই আয়তনিক ফ্লাক্সটা দেখতে কি রকম, আয়তনিক ফ্লাক্সটা দেখতে হচ্ছে এরকম। ধরো এরকম করে একটা ফ্লাক্সের মতো অংশ আছে, এই হচ্ছে অংশটুকুকে বলে আমরা আয়তনিক ফ্লাক্স, যার নিম্নতলটা একটু চ্যাপ্টা, আর যদি এটা চ্যাপ্টা না হয় গোল হইতো তাহলে মনে রাখতা এটা নাম হলো গোলতলি ফ্লাক্স।
এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, আয়তনিক ফ্লাক্স কোন কাজে ব্যবহার করা হয় এই লাইনটা মনে রাখবা। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয়। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ, এমসিকিউ প্রশ্ন আসতে পারে আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহার করা হয় কোনটি, তখন তুমি বলবা কি আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। ওকে, আর এখানে টু কন্টেইন এগুলো লেখা থাকে, তার মানে টু টিসি দ্বারা বুঝাইছে তার ধারণ ক্ষমতা কত। এখানে দেখো 50 মিলিলিটার, এখানে 100, এখানে আছে 250, অর্থাৎ মেজারিং সিলিন্ডারের ধারণ ক্ষমতাকে আমরা টিসি দ্বারা প্রকাশ করি। এবার আসি বুরেট। বুরেট জিনিসটা দেখো, বুরেট জিনিসটা কিরকম এখানে দেখাও নিচের দিকে, এই যে হচ্ছে বুরেট। আমি যদি আরেকটু দেখাই উপরের থেকে, আমি নিজেই ছবি আঁকে দেখাচ্ছি। বুরেট জিনিসটা আছে এরকম, দুই মুখ খোলা, একটা আছে কাচের যন্ত্র, তার নিচের অংশটা একটু সরু এবং এই জায়গায় একটা স্টপ মানে কি স্ক্রু থাকে যেটা দিয়ে আমরা ঘুরাইতে পারি। ঠিক আছে, এটাকে ঘুরাই বিভিন্ন তরলকে আসা নামাতে পথটাকে বন্ধ করে দিতে পারি অথবা খুলে দিতে পারি। এখন বলছে যে এই বুলেটের নরমালি 50 পর্যন্ত দাগানো থাকে। কত পর্যন্ত? এইভাবে 50 পর্যন্ত দাগানো থাকে, 50 মিলিলিটার। এবং এই যে একটা বড় বক্স, এটাকে আবার ছোট ছোট করে 10টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 10টা। সুতরাং এইটা একটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিলিটার, আর ছোট ঘরের দৈর্ঘ্যটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 0.1 মিলিলিটার। অর্থাৎ বুলেটের সাহায্যে আমরা সর্বনিম্ন পরিমাণ করতে পারি কতটুকু? 0.1। দেখো লেখা আছে বুলেট হলো দাগান্বিত সমান দৈর্ঘ্য বিশিষ্ট মোটা কাচের নল, যার নলটির একটি মুখ খোলা, নিচের দিকে মুখ সরু এবং সরু মুখে কর্ক লাগানো থাকে। এগুলো তোমরা পড়ে নিবে। আর বুলেট সাধারণত কত আয়তনের হয়? 50 সেন্টিমিটার কিউব বা 50 মিলিলিটার। আর বুলেটের দাগান্বিত ভাগ থাকে 10টা এবং প্রতিটা ভাগকে আবার কি রে 1 মিলিলিটার। এখন বলছে এই প্রতিটা ভাগকে আবার কত? 10টি ভাগে ভাগ করা হয়, তাই এর ক্ষুদ্রতম ভাগের আয়তন নির্ণয় করা হয় কত? 0.1। তাহলে তুমি সবটাই পড়বা না, ডাইরেক্ট বুঝবা বুলেট কি, এটা বুলেট দিয়ে সর্বনিম্ন মাপা যায় 0.1 সেন্টিমিটার কিউব। আর বুলেট কোন কাজে ব্যবহার করা হয়? ট্রাইটেশনের কাজে দুটি বিকারকের দ্রবণের তুল্য পরিমাণ আয়তনকে মিশানোর কাজে ব্যবহৃত হয়। কারণ ট্রাইটেশন কি তোমরা সবাই জানো, যে যেই প্রক্রিয়ায় আমরা জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ধারণ করি তাকেই বলা হয় ট্রাইটেশন। আর এই ট্রাইটেশনের ব্যবহার হয় কোনটা? আমাদের বুলেট। এবার যাই পিপেট। এবার হচ্ছে পিপেট। পিপেট কি? পিপেট মূলত দুই প্রকার, সাধারণ পিপেট আর দাগান্বিত পিপেট। পিপেট হচ্ছে কি, তোমরা সবাই ছোটবেলায় বাচ্চাদের ঔষধ খাওয়ানোর জন্য এক ধরনের ড্রপার দেখছো না, এগুলোর মতো। ঠিক আছে, পিপেট দেখতে এরকম, দুই প্রান্ত সরু কিন্তু মাছ ভাগটা একটু চওড়া হয়ে এরকম একটা নল তৈরি করে। ঠিক আছে, আর এদিক দিয়ে আমরা শোষণ করি মুখ দিয়ে অথবা সাকারের মাধ্যমে তুলি। এত কিছু জানার দরকার নেই, তুমি পিপেট পড়বা। পিপেটের হচ্ছে কি 0.5 মিলিলিটার থেকে শুরু করে 50 মিলিলিটার পর্যন্ত আয়তনের হয়। আর এটা কি করা হয়? নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তবে এটা কোন ধরনের পদার্থ? তরল পদার্থকে এক পাত্র থেকে আরেক পাত্রে নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? পিপেট ব্যবহার করা হয়। আর কিচ্ছু বলার লাগবে না। এবার চলে যাচ্ছি আমরা বিকার। বিকারটা দেখতে এরকম, কোন কাজে ব্যবহার করা হয়? আয়তনিক বিশ্লেষণ এবং গুণগত বিশ্লেষণে তরল পদার্থের বিভিন্ন প্রকার দ্রবণ এবং পানি ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার চলে যাই আমরা কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্স খুবই ইম্পর্টেন্ট। এটা কনিক্যাল ফ্লাক্স বলার কারণ কি? কারণ এটা হচ্ছে একটা কি কোণ উৎপন্ন করে থাকে। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আর এটা আবিষ্কার করছে জার্মান বিজ্ঞানী ইমেল মায়ার। এই জন্য তার নাম অনুসারে এই ফ্লাক্সটার আরেকটা নাম কি? ইমেল মায়ার ফ্লাক্সও বলা হয়। এই জন্য দেখা যায় যে অনেক সময় পরীক্ষায় আসে যে ট্রাইটেশন, আয়তনিক বিশ্লেষণের ট্রাইটেশনের বিক্রিয়াটা ঘটানো হয় কোথায়? কনিক্যাল ফ্লাক্সে। অপশনে কনিক্যাল ফ্লাক্সে না দিয়ে তোমাদের কি বলতে পারে? ইমেল মায়ার ফ্লাক্স অপশনে থাকতে পারে। তাহলে দেখো আমরা একটু আগেই বললাম যে ধরো এটা হচ্ছে বুলেট, এখানে নেওয়া হয় জানা দ্রবণ অথবা অজানা দ্রবণ। আর কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেওয়া হচ্ছে কি? আমাদের অজানা দ্রবণ। এরপরে এটার ভিতরে আমাদের এটা ফোটায় যোগ করতে হয়, মানে বিক্রিয়া ঘটে। এই যে বিক্রিয়াটা ঘটতেছে কার ভিতরে? কনিক্যাল ফ্লাক্স বা ইমেল মায়ার ফ্লাক্সের ভিতরে। ওকে, এমসিকিউর জন্য প্রশ্ন রাখতে হবে যে কোথায় ব্যবহার করা হয়? ট্রাইটেশনের পূর্বে কনিক্যাল ফ্লাক্সের পিপেটের মাধ্যমে নিতে হবে এবং কনিক্যাল ফ্লাক্সের ভিতরে আমাদের ট্রাইটেশনের বিক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, শেষ। এবার যাই আমরা হচ্ছে কি ওয়াশ বোতল। ওয়াশ বোতল কি তুমি নিজেই জানো। এই যে দেখো ওয়াশ বোতল হচ্ছে এরকম একটা স্টপ কর্কের ভিতরে আমরা হচ্ছে কি কাঁচনল প্রবেশ করে দেই। কাঁচনলটা অবশ্যই কত ডিগ্রি কোণে থাকতে হবে? 15 ডিগ্রি কোণে। এরপরে এটা আমরা চাপ দিলে
পানি বের হয়ে টেস্ট টিউব মিস্ট টিউব ধোয়ার কাজে ব্যবহার করা হয়। তাহলে এমসিকিউ জন্য একটা লাইনই মনে রাখবা যে ওয়াশ বোতলে যে হচ্ছে আমরা কাঁচ নলটা ব্যবহার করি সেটা কত ডিগ্রি কোণে ব্যবহার করা হয়, এটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এবার দেখো বুলেট পরিষ্কার কৌশল, এগুলা পড়ার দরকার নাই। এখানে হচ্ছে আমাদের চলে যাইতে হবে এখানে বুনশেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা, খুবই ইম্পর্টেন্ট জায়গা বুনশেন বার্নার এবং স্পিরিট ল্যাম্পের শিখা। এখন বুনশেন বার্নার নিয়ে যদি পড়তে যাই, যে আগে ছবিটা দেখে নাও বুনশেন বার্নার কিরকম। এই যে ধরে একটা বুনশেন বার্নার, এই বুনশেন বার্নারের তিনটা অংশ থাকে। কয়টা অংশ থেকে? তিনটা। এটা যে বেস, এটা হচ্ছে কি বেস। এবার দেখো লেখা আছে বার্নার টিউব, আর এটা ছিদ্রযুক্ত আমাদের কি রে, এটাকে কি বলা হচ্ছে বায়ু নিয়ন্ত্রক রিং। ঠিক আছে, তাহলে তিনটা বুনশেন বার্নারের কয়টা অংশ? তিনটা, বেস, তারপরে যে বার্নার টিউব, ছিদ্রযুক্ত বার্নার টিউব, আর কি রে বায়ু নিয়ন্ত্রক রিং। দেখো লেখা আছে যে বুনশেন বার্নারে তিনটি অংশ আছে, বেস যেটা নিচের অংশ, 500 ছিদ্রযুক্ত বার্নার টিউব এবং ছিদ্রযুক্ত বায়ু নিয়ন্ত্রক রিং। ঠিক আছে, এখন দেখো এই বুনশেন বার্নারে আমরা দুই ধরনের শিখা পাই, একটা অনুজ্জ্বল আর একটা হচ্ছে কি উজ্জ্বল শিখা। ঠিক আছে, অনুজ্জ্বল শিখা মূলত ব্যবহার করা হয় আমাদের তাপ দেওয়ার কাজে, আর উজ্জ্বল শিখাটাকে ব্যবহার করা হয় না। কেন? উজ্জ্বল শিখাতে কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে, এখানে হচ্ছে ঠিক মতো হচ্ছে কি অক্সিজেনের জারণ ঘটে না, সরি অক্সিজেন বলতেছি মিথেনের জারণ মানে ঠিক মতো পুড়তেছে না, এই জন্য কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে, যার কারণে এটা কালি পড়তে পারে টেস্ট টিউবের উপরে। ঠিক আছে, বা বিকারক গুলার উপরে, আমাদের যে যন্ত্রপাতি গুলো আছে যার উপরে তাপ দিচ্ছি সেগুলোর উপরে কি পড়তে পারে, কালি পড়তে পারে। এই জন্য আমরা অনুজ্জ্বল শিখাটাকে ব্যবহার করি। ঠিক আছে, আবার অনুজ্জ্বল শিখাটা আবার দুই প্রকার আছে, একটা অন্তস্থ নীল বিজারণ মণ্ডল আর বহিস্থ নীল জারণ মণ্ডল। তাহলে তুমি ছবির মাধ্যমে দেখো, দেখো এখানে প্রথমে যে জিনিসটা ব্যবহার করা হয় যে আমাদের এখানে এই জায়গায় আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করে মিথেন। কোন গ্যাস? মিথেন গ্যাসকে ব্যবহার করা, খুব ইম্পর্টেন্ট, বইয়ে লেখা নাই বাট তুমি মনে রাখবা এই মিথেন গ্যাসকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি। বলছে বার্নার টিউবে একটা ছিদ্র আছে আর আমাদের একটা বায়ু নিয়ন্ত্রক রিং আছে। এই ধরো এখানে বায়ু নিয়ন্ত্রক রিং আর এটা টিউবটা যুক্ত ছিদ্রযুক্ত একটা বার্নার টিউব। এখন বলছে যখন এই দুইটা একদম বরাবর মিলে যাবে, বরাবর মিলে গেলে বাইরে থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে, এই অক্সিজেন তো তখন মিথেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তখন আমাদের এখানে কোনো কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে না, তখন আমরা পাই কি অনুজ্জ্বল মণ্ডল। কোন মণ্ডল? অনুজ্জ্বল মণ্ডল। আর যদি এটা মিলে যায়, না মিলে মানে এই ছিদ্রের সাথে এই ছিদ্রটা না মিলে, অর্থাৎ বায়ু নিয়ন্ত্রক রিং এর ছিদ্রের সাথে আমাদের হচ্ছে কি বার্নার টিউবের ছিদ্র যদি না মিলে যায়, তখন মূলত ঠিক মতো করে অক্সিজেন ভিতরে যায় না, আর অক্সিজেন ভিতরে না গেলে আমাদের জ্বালানির পূর্ণ দহন ঘটে না, আর জ্বালানির পূর্ণ দহন না ঘটলে আমাদের কি হয়, উজ্জ্বল শিখা তৈরি হয়। বাট উজ্জ্বল শিখা আমরা ইউজ করি না, আমরা কোনটা ইউজ করি? অনুজ্জ্বল। অনুজ্জ্বলটা আবার দেখা যাচ্ছে যে দুই প্রকার, একটা বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল আর অন্তস্থ হচ্ছে কি নীল বিজারণ মণ্ডল। বলা আছে যে অন্তস্থ যে নীল বিজারণ মণ্ডলটা আছে সেখানে কিছু পরিমাণ কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে, এই কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে বলে এটাকে আমরা নীল দেখি। আর বাইরে যখন আমাদের থাকে যে শিখাটা, সেখানে কোনো কার্বন মনোক্সাইড অবশিষ্ট থাকে না, এবং ওইখানেই মূলত আমাদের কি বস্তুকে তাপ দিতে হয়। এবং মাথায় রাখতে হবে যে আমাদের যে বুনশেন বার্নার আছে, এই বুনশেন বার্নারের সর্বনিম্ন তাপমাত্রা আছে 300 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা আছে কত? 1570 ডিগ্রি সেলসিয়াস। কত? সর্বনিম্ন হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ হচ্ছে 1570। আর জ্বালানি হিসেবে কি বের করা হয়? আমাদের মিথেন। এবারে আসে আমরা স্পিরিট ল্যাম্প। এটা ল্যাম্প তোমরা সবাই ছোটবেলায় হয়তো অনেকেই গ্রামে যারা আছে তারা হয়তো বা কুপি দেখছো, কুপিতে আমরা কেরোসিন দিয়ে জ্বালাইতাম। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় কি স্পিরিট, মিথাইলেটেড স্পিরিট। আর মিথাইলেটেড স্পিরিট ব্যবহার করা হয় বলে এটার নাম হচ্ছে কি রে স্পিরিট ল্যাম্প। তাহলে এমসিকিউ তে প্রশ্ন আসতে পারে যে বুনশেন বার্নারে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটি, তখন বলবো মিথেন। আর হচ্ছে আমাদের কি স্পিরিট ল্যাম্পে কোনটি ব্যবহার করে? মিথাইলেটেড স্পিরিট। আর কিছু জানার দরকার নেই, আবার এটুকু মনে রাখতে পারো যে বুনশেন বার্নারের সর্বোচ্চ তাপমাত্রা কত? 1570, আর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে কত? 300 ডিগ্রি সেলসিয়াস। কোথায় তাপ দিলে সবথেকে ভালো হয়? বলতে হবে বহিস্থ জারণ মণ্ডলে। ঠিক আছে, বহিস্থ জারণ মণ্ডলে। এটুকু পড়লেই যথেষ্ট, আর লাগবে না, এগুলো তোমাদের পড়ে নিবা। তারপর স্পিরিট ল্যাম্প বলছে স্পিরিট ল্যাম্পের প্রধান একটা দ্বীপ,
এটা কাচের ধাতব পাত্রের মধ্যে সলিতা দিয়ে ব্যবহার করা হয়, আর এতে মিথাইলেটের স্পিরিট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর মিথাইলেটের স্পিরিট হচ্ছে কত 95% রেকটিফাইড স্পিরিট আর বাকি মিথানলের মিশ্রণ। ঠিক আছে, পড়ে নিবা। এবার আসি তাপ দেওয়ার কৌশল, বিভিন্ন বিকারককে তাপ দেওয়ার কৌশল। তাহলে আমরা প্রথমে আসি টেস্ট টিউবে কিভাবে তাপ দিব। এইগুলা তোমার পড়ার দরকার নাই, জাস্ট সিম্পল ভাষায় পড়তে পারো যে টেস্ট টিউব নিয়ে আমরা বিজারণ মণ্ডলে রাখবো এবং টেস্ট টিউবটা যেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখা হয়। কেন? কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না ধরলে তাপ দিলে এই পদার্থগুলো বাম্পিং অর্থাৎ তোমার ফুটন্ত, মানে ওই যে আমরা ভাত রান্না করে যেমন বুদবুদ করে উঠে না, এটার মতো উপরে তোমার গায়ে পড়তে পারে। এই জন্য তুমি এটাকে কি করবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবা। ঠিক আছে, এটা বিকার বা কনিক্যাল ফ্লাক্সে তাপ দিতে হবে কেমনে? বিকার বা কনিক্যাল ফ্লাক্সে তাপ দিলে প্রথমে একটা স্ট্যান্ডের উপরে বিকারটাকে রাখবো বা কনিক্যাল ফ্লাস্ককে রাখবো, তারপর নিচে আমরা স্পিরিট ল্যাম্প অথবা কিরে বুনসের বানা দিয়ে তাপ দিব, শেষ। এগুলো জীবনে পরীক্ষা আসবে না, জাস্ট এমনি হালকা। এবার আসি আমরা এটা একটু দেখে নিতে পারো, অজৈব গ্যাস থেকে প্রস্তুতির সময় অ্যাসবেস্টস তার জ্বালিয়ে পর, তারপরে নাইট্রোবেনজিন তৈরির সময় আমরা কি করি, ওয়াটার বাথ ইউজ করি। এটা পড়ে নিতে পারে একবার, দরকার নাই। এইটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এটা হচ্ছে পোর্সেলিন বাটি উত্তপ্তকরণ। এই জায়গাটা থেকে একদম পদে পদে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। পোর্সেলিন বাটি কি দিয়ে তৈরি? সিরামিকের তৈরি। কিসের তৈরি? সিরামিকের তৈরি। এর সাদা বর্ণের হয় এবং ব্যবহারের উদ্দেশ্যে পোর্সেলিন বাটিকে ছোট বা বড় হইতে পারে। বড় আকারের পোর্সেলিন বাটি কোন দ্রাবককে গাঢ়ীকরণে বা অ্যাকুয়া রেজি এবং রাস অম্ল তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে পোর্সেলিন বাটি কখন ব্যবহার করা হয়? অ্যাকুয়া রেজিয়া তৈরিতে অথবা কোন একটা লঘু দ্রবণকে গাঢ় করতে। এখন তোমার মেডিকেলের প্রশ্ন আসবে, অ্যাকুয়া রেজিয়া কি? তখন তোমাকে বলতে হবে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল গাঢ় ক্রনিক শব্দের অর্থ CONC, মানে ক্রনিক শব্দের অর্থ হচ্ছে গাঢ় HCl এর মিক্সারকেই বলা হচ্ছে কি অ্যাকুয়া রেজিয়া বা রাস অম্ল। ঠিক আছে, তাহলে এখন দেখো খুব ভালো করে মনে রাখতে হবে যে 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল HCl। তাহলে এখন মনে রাখবা 3 মোল কোনটা, কনফিউশনে পড়তে পারো তো। তাহলে HCl, এখানে তিনটা জিনিস আছে, সুতরাং এটা হচ্ছে 3 মোল। এমসিকিউর জন্য একদম সোজা মনে রাখবা। অনুপাত আসে প্রশ্ন যে অ্যাকুয়া রেজিয়াতে বা রাস অম্লে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুপাত কত, তখন তোমাকে বলবে 1:3। আপনি উল্টাই দেয় যে HCl এবং হচ্ছে আমাদের কি নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত, তাহলে 3:1। তাহলে মনে রাখবা HCl এর 3টা উপাদান আছে, তাহলে সেটা 3 মোল। এখন এখানে একটা খুব সুন্দর লাইন আছে, বস্তুর দ্রবণ তৈরি করতে অথবা গাঢ়ীকরণের কালে একটি গ্লাস রড অথবা টেফলন রড দিয়ে এটাকে নাড়াইতে হয়। আমরা যখন তরকারি রান্না করি হাতা দিয়ে ভাবে নাড়াচাড়া করি না, ঠিক এরকম ওই জিনিসটাকে তরল জিনিসটাকে গাঢ়ীকরণ করার সময় টেফলন বা গ্লাস রড ব্যবহার করে। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে কোন পদার্থ গাঢ়ীকরণের ক্ষেত্রে গ্লাস রডের পরিবর্তে কোনটি ব্যবহার করা হয়, তখন বলবা টেফলন রড। কোনটা? টেফলন রড। আমি তোমাদের আগেই বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় জায়গায় এমসিকিউ, তাহলে বাকিগুলো না পড়লেও চলবে। এবার আসি আমরা নিচে চলে যাই যে ওয়াটার বাথ কি? এটা খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখবা যে কোন পদার্থ আছে যাদেরকে এক্স্যাক্টলি 99 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম তাপমাত্রায় উত্তপ্ত করলে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এর বেশি তাপমাত্রা দিলে, দেখো আমরা একটু আগে বলছি আমাদের যেই স্পিরিট ল্যাম্প বলো বা হচ্ছে আমাদের কি বুনসেন বার্নার, সেটা তাপমাত্রা সর্বোচ্চ ছিল কত 1570 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই পদার্থগুলো শুধু 99 বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই কাজ করে। তাদেরকে তাপ দেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ওয়াটার বাথ। তাহলে দেখো ওয়াটার বাথ কখন ব্যবহার করা হয়? তাপমাত্রা লিখতে পারো 99 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি হওয়া যাবে না। কারণ এটা ক্ষেত্রে কি করা হয়, কেন এটা ওয়াটার বাথ ব্যবহার করা হচ্ছে? কারণ আমরা জানি পানিকে যতই তাপ দেই না কেন পানির সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসই উঠতে পারে। ঠিক আছে, তাহলে এখানে এমসিকিউ জন প্রশ্ন, ওয়াটার বাথ কখন ব্যবহার করা হয়? উদ্বায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায় ওয়াটার বাথ ব্যবহার করা হয়। এছাড়াও তাপ মেন্টলে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আর যদি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি লাগে তাহলে ওয়াটার বাথের পরিবর্তে 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ দেওয়া প্রয়োজন হলে আমরা বালি বাথ, কি বলি? বালি বাথ ব্যবহার করি। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস কম হইলে আমরা কোনটা করি? ওয়াটার বাথ। আর 100 ডিগ্রি সেলসিয়াস বেশি হইলে আমরা কোনটা ব্যবহার করি? বালি বাথ। ঠিক আছে, এছাড়া দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ,
রাসায়নিক পদার্থ শুষ্ককরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে যন্ত্রটা, তার নাম হচ্ছে ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর। শুষ্ককরণ অর্থাৎ আমরা যখন কাপড় শুকাই, এরকম কোন রাসায়নিক পদার্থকে শুকানোর জন্য ব্যবহার করা হয় কি ডেসিকেটর। আর ডেসিকেটরের ভিতরে কোনটা পদার্থ থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন আমরা এই অংশটুকু ভালো করে পড়ে নিবা। একটা হচ্ছে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, আর একটা হচ্ছে কি নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট আমরা কাকে বলতেছি ভালো করে মনে রাখবা। যখন কোন একটা উপাদান পরিবেশ থেকে জলীয় বাষ্প শোষণ করে পরিবেশকে শুষ্ক রাখে, তাদেরকেই বলা হয় শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট। তাহলে কাছে যেসব রাসায়নিক পদার্থ চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থকে আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে, তাদেরকে বলে শুষ্ককারক পদার্থ। কি কি আছে মনে রাখবা? কঠিন শুষ্ককারক পদার্থ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট এবং সাদা দানাদার P2O5 সিলিকা জেল, এগুলো হচ্ছে কঠিন। আর তরল শুষ্ককারকের মধ্যে আছে ক্রনিক H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এমসিকিউ তো দুই ভাবে প্রশ্ন আসতে পারে, নিজের কোনটি ড্রাইং এজেন্ট, অর্থাৎ এইভাবে প্রশ্ন আছে নিজের কোনটি কঠিন ড্রাইং এজেন্ট, নিজের কোনটি তরল ড্রাইং এজেন্ট। ওকে, এগুলা উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার যাই আমরা ডিহাইড্রেটিং এজেন্ট, অর্থাৎ আমাদের ড্রাইং এজেন্ট গুলো কি করছে? পরিবেশ থেকে পানি শোষণ করছে, কিন্তু এরা কি করবে? রাসায়নিক পদার্থ থেকে এক অণু পানি অপসারণ করে, এদেরকে নিরোধক বলা হয়। কি বলা হয়? নিরোধক। আর নিরোধক পদার্থ হিসেবে দেখো কঠিন নিরোধক আছে কি রে? অ্যালুমিনা, তারপরে অনাদ্র পটাশিয়াম বাইসালফেট। আর তরল নিরোধকের মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? এখন এইটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর মেডিকেল কোশ্চেনের জায়গা। ওকে, রিয়েজেন্ট বোতল ব্যবহারের কৌশল এগুলা পড়ার কোনো দরকার নাই, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না এসব পড়া। এবারে আমরা চলে যাচ্ছি রাসায়নিক দ্রব্য সংরক্ষণ বা হ্যাজার্ড সিম্বল। দেখো এখানে একটা লাইন মনে রাখবা যে হ্যাজার্ড সিম্বল হচ্ছে কি, যে আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি বিভিন্ন রাসায়নিক পদার্থের কি কি ক্ষতিকর প্রভাব আছে সেটা একটা চিহ্নের মাধ্যমে বুঝতে পারি, সেই চিহ্নটাকে বলা যায় হ্যাজার্ড সিম্বল। এবং আন্তর্জাতিকভাবে এই হ্যাজার্ড সিম্বল আছে কয়টা? 10টা। কয়টা আছে? 10টা। কি কি খুব ভালো করে বলে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল কয়টি? আমরা বললাম 10টা। এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য চরম লেভেলের ইম্পর্টেন্ট, যদিও মুখস্থ করতে সময় লাগে বা টাইম লাগবে, তারপরে তোমাকে করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তাহলে হ্যাজার্ড সিম্বল 10টা। তাহলে আমরা দেখো প্রথমে আমরা প্রতীকগুলো চিনে নেই। টি, টিতে হচ্ছে টক্সিক, টি প্লাস হচ্ছে কি ভেরি টক্সিক মানে অত্যন্ত বিষাক্ত। এক্স এন দ্বারা বুঝাইবো আমরা হার্মফুল বা ক্ষতিকারক। এক্স আই দ্বারা হচ্ছে ইরিটেন্ট বা উত্তেজক। এফ হচ্ছে ফ্লামেবল বা হচ্ছে কি দাহ্য পদার্থ। এফ প্লাস মানে কি এক্সট্রিমলি ফ্লামেবল বা অতিরিক্ত দাহ্য পদার্থ। ই তে হচ্ছে এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক। আর এন তে হচ্ছে আমাদের এনভায়রনমেন্টালি টক্সিক মানে পরিবেশ দূষক। আর এরপরে আমরা পড়তেছি ও তে হচ্ছে জারক। আর সি তে হচ্ছে কি কোরোসিভ। এই 10টা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়াও দুইটা উপাদান আছে, যে দুইটা চিহ্ন আছে যেটা আমরা বর্তমানে অনুমোদিত, কিন্তু এখন এটাকে আন্তর্জাতিক স্বীকৃত জানি। এটা তেজস্ক্রিয় আর স্বাস্থ্যের জন্য ঝুঁকি। ট্রিফয়েল যেটাকে আমরা তেজস্ক্রিয় চিহ্ন বলি, আর হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ঝুঁকি হচ্ছে এই যে মানুষের ভিতরটা ফুটায় গেছে। ঠিক আছে, ফুটায় গেছে, এই হচ্ছে কাহিনী। তাহলে এখন এখান থেকে কি কি পড়বা? প্রতীকটা পড়বা এবং কোনটা কার উদাহরণ সেটা তোমাকে মাস্ট পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা আসি টক্সিক বা বিষাক্ত। কারা? ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম মানে ভারী ধাতুর লবণ গুলাই আমাদের জন্য কি বিষাক্ত। ঠিক আছে, কারণ এটা ত্বকে লাগলে খেলে আমাদের কি হতে পারে? মৃত্যু হতে পারে। ব্যবহার সংরক্ষণ করার দরকার নাই, সাবধানতা সব জায়গায় সেম। হাতে গ্লাস, মুখে মাস্ক, চোখে চশমা পরতে হবে। হাতে গ্লাস, মুখে মাস্ক, চোখে চশমা সব জায়গায় পড়ছে, সুতরাং এটা আমরা পড়বো না। এখন অতিরিক্ত বিষাক্ত পদার্থ কারা? মনে রাখবা অতিরিক্ত বিষাক্ত পদার্থ হচ্ছে কি মার্কারির লবণ, সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড এবং সায়ানাইডের যৌগ এবং নিকোটিন। আমরা যে বলি না বিড়ি সিগারেটে যে নিকোটিন আছে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক, এই জন্য এটাকে বলেছে কি ভেরি টক্সিক। এবারে আমরা আসি কি ক্ষতিকারক। ক্ষতিকারক হচ্ছে ব্লিচিং পাউডার, পেইন্টস, তাহলে ফ্লোর পলিশ, আর পলিশ যেগুলো করি, ঠিক আছে, মানে আমরা যে ইয়া করে কি বলে তোমার ফ্লোর গুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক। আর উত্তেজক, উত্তেজক শব্দটা মনে রাখবা আমাদের শরীরে অ্যালার্জি ক্রিয়েট করতে, মানে চুলকানি, খাউচানি, মাউজানি এগুলো তৈরি করতে যেটা সাহায্য করে তাদেরকে বলা উত্তেজক। যেমন বিরঞ্জক পদার্থ, সোপ পাউডার, লঘু সিমেন্টের গুঁড়া, লঘু অ্যাসিড, এগুলো সবগুলো হচ্ছে কি উত্তেজক। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি দাহ্য।
দাহ্য মানে হচ্ছে কি, যারা আগুনের সংস্পর্শে বা বায়ুর সংস্পর্শে আসলে, বায়ু বা পানির সাথে সংস্পর্শে আসলে সহজেই আগুন ধরে যায়, সেই ধরনের পদার্থগুলোকে বলছি আমরা কি, দাহ্য। এটা একটু ভালো করে মনে রাখবা। সোডিয়াম, সোডিয়াম হাইড্রেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, জিঙ্ক পাউডার, এরোসল, ঠিক আছে, পেট্রোলিয়াম ইত্যাদি হচ্ছে আমাদের কি, দাহ্য। তুমি দেখবা সোডিয়াম ধাতু যে পানিতে দিলে পানিতে আগুন বিস্ফোরণ হয়ে যায়, বুঝছো কি? এই জন্য সোডিয়ামকে পানিতে রাখা হয় না, সোডিয়ামকে সংরক্ষণ করে কেরোসিনের নিচে। এছাড়া সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটকে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সংরক্ষণ করা হয়, ঠিক আছে। এবার দেখো আসো, এক্সট্রিমলি ফ্লামেবল মানে অনেক বেশি জ্বলে। তুমি দেখো তোমাদের বাড়িতে যে আমরা মিথেন, এই যে সিলিন্ডারের গ্যাসগুলো ইউজ করি, এগুলোতে একবার বিস্ফোরণ হলে দেখছো না পুরো বাড়ি একদম ঝাঁঝরা হয়ে যায়। এই জন্য মনে রাখবা এইগুলাই আছে, ডাইইথাইল ইথার, তাহলে দেখবে এলপিজি, সিএনজি, অ্যাসিটিলিন গ্যাস, এগুলো হচ্ছে কি অতিরিক্ত দাহ্য বা মারাত্মক দাহ্য। এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ শব্দের অর্থ হচ্ছে কি বিস্ফোরণ। অর্থাৎ আমরা যেমন গান পাউডার অথবা তোমাদের যে বোমা বানানোর জন্য টিএনটি এগুলো ব্যবহার করা হয় না, এগুলো হচ্ছে আমাদের এক্সপ্লোসিভ। দেখো জৈব পারক্সাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি, আর হচ্ছে আমাদের কি গান পাউডার ইত্যাদি হচ্ছে আমাদের কি এক্সপ্লোসিভ। দেখো পরিবেশের জন্য ক্ষতিকারক কি কি আছে, অ্যামোনিয়া গ্যাস, তারপিন তেল, হ্যানথন জ্ঞানগুণ পড়ে নিবা একবার রিডিং। আর জারক তোমরা সবাই পড়ছো থার্ড চ্যাপ্টারে, জারক বিজারক একটা ছক আছে না, ওই জারক পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো হচ্ছে কি জারক পদার্থ। আর কোরোসিভ, কোরোসিভ শব্দের অর্থ ক্ষয়কারী। মনে রাখবা যত প্রকারের অ্যাসিড এবং যত প্রকারের ক্ষার আছে তারা সবাই ক্ষয়কারী। HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ক্ষারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই হচ্ছে কি ক্ষয়কারক। আর তেজস্ক্রিয়তা মানে বুঝোই, এটাকে ট্রিপল চিহ্ন বলা হয়। যে সকল রশ্মি থেকে, আমাদের যে সকল পদার্থ থেকে আলফা, বিটা, গামা নামক তেজস্ক্রিয় রশ্মিগুলো খরিত হয় তাদেরকে বলছে কি আমরা হচ্ছে কি তেজস্ক্রিয় পদার্থ। তুমি জানো 83-র বেশি যাদের পারমাণবিক সংখ্যা তারা সবাই তেজস্ক্রিয়। আর স্বাস্থ্যের জন্য ঝুঁকি কারা, এগুলো পড়ে নিবা, আর বাকি বাদ পড়া লাগবে না, এগুলা অতটা ইম্পর্টেন্ট না। ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা আমরা আগেই বলছি, যত ক্ষার এবং যত অ্যাসিড তারা সবাই ক্ষয়কারী, শেষ হিসাব। এগুলা কিচ্ছু পড়া লাগবে না, এগুলাও কিচ্ছু, এগুলা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, এই অংশটুকু পড়ার দরকার নাই, কারণ এগুলার আর এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, হ্যাঁ, যে ক্ষতিকারক পদার্থের পরিবর্তে আমরা অন্য কোনো বিকল্প উপাদান ব্যবহার করতে পারি কি না। দেখো আমাদের পরিবেশের ক্ষতিকারক পদার্থগুলার, এগুলো যে ক্ষতিকারক পদার্থ, এর বিকল্প হিসেবে আমরা কোন উপাদানগুলো ইউজ করতে পারি মুখস্থ করবা। ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে ব্যবহার করা হয় হেক্সেন, বেনজিন এবং জ্যালিনের পরিবর্তে ব্যবহার করা হয় টলুইন, বিউটানল 2 এর পরিবর্তে আমরা বিউটানল 1, তারপরে লেড ক্রোমেটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম ধাতুর পরিবর্তে আমরা ব্যবহার করব কি ক্যালসিয়াম ধাতু। একদম 100% তুমি মুখস্থ করবা, টনটনা মুখস্থ, TTM মানে কি টনটনা মুখস্থ, যে বিষাক্ত পদার্থগুলোর পরিবর্তে আমরা কি বিকল্প উপাদান ব্যবহার করতে পারি। মনে রাখবা ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের পরিবর্তে হেক্সেন, বেনজিন এবং জাইলিনের পরিবর্তে টলুইন, তারপরে বিউটানল 2 এর জায়গায় বিউটানল 1, তারপরে লেড ক্রোমেটের জায়গায় পটাশিয়াম কার্বনেট, আর পটাশিয়াম ধাতুর পরিবর্তে আমরা কি করব আমাদের ক্যালসিয়াম ধাতু। ওকে, এখন আমরা যাই রাসায়নিক দ্রব্যের সংরক্ষণ অপব্যবহার। এই জিনিসগুলো পড়ার দরকার লাগবে না আমার তেমন, জাস্ট এইটুকু পড়তে পারো যে কোনটাকে, এগুলো যদি আমি বাইরে বের করি, ধরো আমরা যে ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থগুলো ইউজ করি সেটা যদি আমরা পরিবেশে মুক্ত করি, পরিবেশ দূষিত হইতে পারে। এজন্য এটাকে ফেলে দেওয়ার আগে আমাদের এগুলোকে কি করতে হবে, নিউট্রালাইজ করার দরকার পড়ে, ঠিক আছে। যেমন পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করতে হবে, এজন্য আমরা সোডিয়াম কার্বনেট বা চুনের গুণা ব্যবহার করে তারপর এটাকে ফেলে দিতে পারি। তারপরে সোডিয়াম ধাতু এগুলা যেহেতু আমাদের কি রে পানির সাথে বিক্রিয়া করে আগুন ধরে যেতে পারে, এই জন্য এটাকে নিষ্ক্রিয় করতে বিউটানল, মিথানল এবং ইথানল ব্যবহার করা হয়। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম এলিমেন্ট টেট্রাহাইড্রেটকে নষ্ট করতে কোনটা ব্যবহার করা হয়, তাহলে হলো বিউটানল, মিথানল অথবা ইথানল। এছাড়া লিথিয়াম অব্যবহৃত লিথিয়াম এলিমেন্ট টেট্রাহাইড্রেটকে বিনষ্ট করতে সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়। আর বাকি পড়ার দরকার নাই, এগুলা সব সৃজনশীলের অংশ, এগুলো তোমাদের সৃজনশীলের অংশ, এইটুকু তুমি পড়তে পারো। PSTS এখানে দরকার নাই, এই বক্সটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন জিনিসটা আমাদের কি ক্ষতি করে এগুলা আমি যা যা দাগায় রাখছি, তুমি যদি এগুলো ঠিক মতো করে পড়ো তাতেই যথেষ্ট। আমি দেখা HCl কি করে, ত্বকের ক্ষয়কারী, মুখ, কান, গলা বা শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে। সালফিউরিক অ্যাসিড আমাদের কি করে, চোখ, মুখ প্রদাহের সৃষ্টি করে, ফোসকা সৃষ্টি করে, ফুসফুসে আক্রান্ত হয়। নাইট্রিক অ্যাসিডের জন্য আমাদের কি হয়, তীব্র শ্বাসকষ্ট। এটা একটু মনে রাখতে পারো, তীব্র শ্বাসকষ্ট হয় কোন অ্যাসিডের জন্য, তখন নাইট্রিক অ্যাসিড। আর এইগুলা তুমি জানোই পরিবেশের কি কি ক্ষতি করে। অ্যাসিড মানে কি,
মাটি পানি বায়ুর সাথে মিশে মাটির পিএইচ কমাবে, পানির পিএইচ কমাবে, এতে ফলন কমে যাবে। আর পানির পিএইচ কমে গেলে সেখানে মাছ ঠিক মতো বড় হবে না বা প্রজনন ঘটবে না। এগুলাই বারবার লেখা। এবার দেখো আমরা কোস্টিক সোডা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে দেখো কোস্টিক সোডার ক্ষেত্রে কি বলা হয়েছে। কোস্টিক সোডার ক্ষেত্রে একটা লাইন লেখা আছে যে 10% যদি কোস্টিক সোডা আমাদের চোখে পড়ে 30 সেকেন্ডের মধ্যে চোখকে নষ্ট করে বা অন্ধ করে দিতে পারে। এমসিকিউর জন্য মনে রাখবা যে 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে কোনটি, তো অন্ধ করে কোস্টিক সোডা। এছাড়া এটা পানির পিএইচ দ্রুত বাড়ায়, ফলে জলজ উদ্ভিদ এবং প্রাণীর জন্য ক্ষতিকারক হয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে একটা জিনিস আছে লিকার অ্যামোনিয়া। কাকে বলে লিকার অ্যামোনিয়া? যে 35 থেকে 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণকেই বলা হচ্ছে কি লিকার অ্যামোনিয়া। এটা মূলত কি করে, আমাদের মারাত্মক শ্বাসকষ্ট, গলা শ্বাস নিতে প্রদাহ সৃষ্টি করে। এবং এটা মনে রাখবা, সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া গ্যাস নাকের পানি ঝরাইতে বন্ধ করে। ঠিক আছে, আর এগুলা তুমি না পড়লেও চলবে, এটা পড়তে পারো যে গাছের পাতা ঝলসে যায়, পাখিরা মরে যায় এবং শ্বাসকষ্টে ভোগে, এমনকি মৃত্যু হইতে পারে। এবারে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হলে চোখ মুখে পড়লে ক্ষত সৃষ্টি হতে পারে আর অণুজীবকে ধ্বংস করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা তোমাকে মাথায় একদম চরম ভাবে ঢুকা রাখতে হবে। ঠিক আছে, 100% কথা। এই দেখো, যদি তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার কোনোভাবে পেটের ভিতরে যায়, তোমার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ, মানে ডায়রিয়া তোমার হবেই, 100% গ্যারান্টি তোমার ডায়রিয়া হবেই। আর এটার ফলে কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। আর মাটিতে পৌঁছালে মাটির ডিও বা ডিজলভ অক্সিজেনের পরিমাণকে মারাত্মকভাবে হ্রাস করে, ফলে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী বেঁচে থাকা কি করে কষ্ট করে এবং অণুজীবকে ধ্বংস করে, মাটির উর্বরতা নষ্ট করে। তাহলে কি বললাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্বাস্থ্যের উপর কি ঝুঁকি করে, মানুষের 100% ডায়রিয়া হবে এবং কিডনি পুরো নষ্ট করে দিবে। আর পরিবেশের উপর কি কি প্রভাব ফেলতেছে, পানির ডিও কমাই ফেলে এবং জলজ প্রাণী বেঁচে থাকার জন্য কষ্টকর হয় এবং হচ্ছে কি অণুজীব গুলাকে ধ্বংস করে ফেলে। এবারে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কি পটাশিয়াম ডাইক্রোমেট, পেটে গেলে ডায়রিয়ার সম্ভাবনা থাকে, এগুলো পড়ে নিবা। আর এইটা ধরো পটাশিয়াম আয়োডাইড, এটা খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম আয়োডাইডের কারণে মানুষের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, ওজন কমে যাওয়া বা অবসাদ প্রবণতা সৃষ্টি হয় এবং এটা মাটির উর্বরতা কমিয়ে দেয়। এটা বললে চলবে। হাইড্রোজেন পারঅক্সাইড দরকার নেই, এতটা ইম্পর্টেন্ট। ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। ঠিক আছে, এছাড়াও এটা বিওডি, সিওডি ইত্যাদির ভারসাম্য নষ্ট করে। কোনটা? ক্লোরোফর্ম। এগুলা পড়লেই চলবে। নেক্সট আমরা আসি, এই যে ফরমালিন, এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ফরমালিন কাকে বলা হয়? যে মিথানলের কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণকে আমরা বলছি কি ফরমালিন। ফরমালডিহাইড শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হতে পারে, এতে ক্যান্সার রোগও হতে পারে। ঠিক আছে, আর ফরমালিন পচন রোধক এবং ক্ষুদ্র প্রাণীকোষকে ধ্বংস করে এবং পরিবেশের ক্ষতি করে। ঠিক আছে, প্রোপানন পড়তে পারো, ডিও মারাত্মকভাবে হ্রাস ঘটায়। তারপরে এইখানে জাস্ট পড়ে নিবা, ত্বকের ক্ষত সৃষ্টি করে, এই সেই পড়লেই যথেষ্ট, আর লাগতো না। এবার আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, এগুলো সৃজনশীলের অংশ, সব এগুলা কিচ্ছু লাগবে না আমাদের। এরপরে যে জিনিসটা জানতে হবে, এগুলা সৃজনশীলের অংশ, বুঝছো না? এটা তোমাদের পড়ার দরকার পড়বে না আশা করি। ঠিক আছে, এইবার আসি আমরা সেমি মাইক্রো, মাইক্রো এবং কি ম্যাক্রো অ্যানালিটিক্যাল। এগুলো আমরা পড়বো জাস্ট বক্সটা, এটা বক্স আছে। সেমি মাইক্রো, মাইক্রোর মধ্যে পার্থক্য, এই একটা পার্থক্য পড়লেই শেষ সবকিছু পড়া। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু রিডিং দেই, প্রথম দিক থেকে একটু বুঝাই, তারপরে বক্সটা বুঝাবো না। হ্যাঁ, সেমি মাইক্রো কি, মাইক্রো কি আর ম্যাক্রো কি। আমরা যে রাসায়নিক ল্যাবরেটরিতে কাজ করি, ঠিক আছে, এই ল্যাবরেটরিতে কাজ করার সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি। যখন আমরা অনেক বেশি পদার্থ নিয়ে কাজ করি তখন তাকে বলে ম্যাক্রো, যখন মাঝামাঝি তাকে বলে সেমি মাইক্রো, আর মাইক্রো মানে কি সব থেকে কম রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয়। তুমি জাস্ট খালি এখানে মনে রাখবা, ম্যাক্রোতে পদার্থের ভর থাকে 0.5 গ্রাম থেকে 2 গ্রাম, আর যদি তরল উপাদান নিয়ে কাজ করে তাহলে 20 থেকে 30 মিলিলিটার। সেমি মাইক্রোতে কাজ করা হয় 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম, আর দ্রবণ হলে 2 থেকে 4 মিলিলিটার। আর মাইক্রোতে সব থেকে কম 5 থেকে 20 মিলিগ্রাম। মিলিগ্রাম বারবার বলতেছি, এটা হচ্ছে মিলিগ্রাম, বাকিগুলো ছিল গ্রামে। আর দ্রবণ হলে 0.2 মিলিলিটার থেকে 1 মিলিলিটার। আমরা আগেই বলছি নামের শব্দে সব কিছু আছে।
সেমি মাইক্রোতে হচ্ছে মাঝামাঝি, মাইক্রো মানে কম, আর ম্যাক্রো মানে কি বেশি। তাহলে জাস্ট সংজ্ঞাটা মুখস্থ করবে কতটুকু পদার্থ ইউজ করা হয়। আর এই জায়গায় একটা লাইন আছে, সেটা হচ্ছে কি সেমি মাইক্রো পদ্ধতিতে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের পরিবর্তে আমরা এসিটামাইড ব্যবহার করি। ঠিক আছে, এই লাইনটা তোমাদের একটু দাগাই দেই। সেমি মাইক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে সরাসরি হাইড্রোজেন সালফাইড ব্যবহার না করে এর পরিবর্তে আমরা থায়োএসিটামাইড ব্যবহার করা হয়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কোনটা ব্যবহার করা হয় সেমি মাইক্রো পদ্ধতিতে? থায়োএসিটামাইড। মনে রাখবা এটা হচ্ছে একটা পচা ডিমের গন্ধের মতো একটা উপাদান, পচা ডিমের গন্ধ যেমন থাকে সেরকম একটা ক্ষতিকারক উপাদান। ঠিক আছে, আর এটার পরিবর্তে আমরা সেমি মাইক্রোতে কি ইউজ করি? থায়োএসিটামাইড। সংকেতটা মুখস্থ করবা, নামটা তো মুখস্থ করবাই। এখন দেখো মাইক্রো পদ্ধতিতে কতগুলা যন্ত্রপাতি ইউজ করা হয়। ঠিক আছে, দেখো মাইক্রো পদ্ধতিতে যৌগের পৃথকীকরণ, পরিমাণগত বিশ্লেষণ, গাঢ়াঙ্ক কাঠামো নির্ণয়ে উচ্চতর ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি হলো ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোটমি, থার্মো অ্যানালাইসিস, পারমাণবিক শোষণ প্রণালী এবং এক্স-রে ব্যতীত যন্ত্র। এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। সেখানে কি কি প্রকারভেদ আছে সেটা একটু এমসিকিউর জন্য পড়তে পারো। ধরো ক্রোমাটোগ্রাফির কি কি প্রকারভেদ আছে? ক্রোমাটোগ্রাফিতে দেওয়া আছে এইচপিএলসি আর কি জিপিএলসি প্রকারভেদ। আর স্পেকট্রোটমি তোমরা সবাই জানো বর্ণালীমিতি। বর্ণালীমিতিতে বিভিন্ন ধরনের তড়িৎ কি আছে বলে তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ আছে, যেমন আইআর রশ্মি, ইউভিভিস, এনএমআর, ফ্লোরেসেন্স, মাস স্পেকট্রাম, এগুলো পড়ে নিবা। থার্মো অ্যানালাইসিসে কি করা হয়? ডিএসসি, ডিফারেনশিয়াল স্ক্যানিং, ক্যালোরিমিটার। নামের সাথে মিল আছে, বলো তো ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার মানে কি? ক্যালোরি কার একক? তাপের একক, এই জন্য এটা তাপ। থার্মো মানে তাপ না। থার্মো অ্যানালাইসিস এর প্রকারভেদ হচ্ছে ডিএসসি বা ডিফারেনশিয়াল স্ক্যানিং ক্যালোরিমিটার। ঠিক আছে, এবার দেখো পারমাণবিক শোষণ বর্ণালীতে এএসএস, এএএস, আর এক্স-রে ব্যতীত মানে কি এক্স-রে। এটা পরীক্ষা আসতে পারে নিচের কোনটি স্পেকট্রোটমির প্রকারভেদ হয় অথবা নয়। তাহলে তুমি বলবা আইআর, ভিস, এনএমআর, ফ্লোরোসেন্স, মাস স্পেকট্রাম। তাহলে ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ কোনটা? এইচপিএলসি আর কি জিপিএলসি। এগুলো একটু মুখস্থ করে নিবা, শেষ। এবার আমরা কি করি, এগুলা তোমরা পড়লে পড়ছো, না পড়লে নাই, এটা তো আমরা আগেই পড়াই ফেলছি। হ্যাঁ, এখন কিছু জিনিসের নাম দেওয়া আছে যে সেমি মাইক্রো পদ্ধতিতে কতগুলা যন্ত্রপাতি ইউজ করা হয়। যে যন্ত্রপাতিগুলোর নাম হচ্ছে সেমি মাইক্রো টিউব, মানে এক কথায় শেষ সবই আগের যন্ত্রপাতি, যা সাথে আমরা বলবো সেমি মাইক্রো, আকারে ছোট। সেমি মাইক্রো টেস্ট টিউব, সেন্ট্রিফিউজ টেস্ট টিউব, সেন্ট্রিফিউজ যন্ত্র, তারপর হচ্ছে আমাদের কি ড্রপিং টিউব, বিকারক ড্রপার, বিকারক বোতল, স্পেচুলা। এটা একটু মনে রাখবা, এই যে স্পেচুলা এটাকে বলা হয়, এই যে জিনিসটা হচ্ছে স্পেচুলা। আমরা যেমন তরল উপাদানকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য আমরা কি ইউজ করছি? পিপেট। ঠিক কঠিন উপাদানকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করার জন্য কি ব্যবহার করা হয়? স্পেচুলা। ঠিক আছে, আর এটা কিসের তৈরি? এমসিকিউর জন্য মনে রাখতে পারবা। স্পেচুলা লম্বা ক্ষুদ্রাকৃতির, নিকেলের তৈরি। কিসের তৈরি? নিকেলের তৈরি। ঠিক আছে, এটা কি কাজে ব্যবহার করা হয়? কঠিন বিকারক বা অধক্ষেপকে স্থানান্তরণে ব্যবহার করা হয়। এমসিকিউর জন্য মনে রাখবা, কঠিন বিকারক বা অধক্ষেপ স্থানান্তরণের জন্য কোনটি ব্যবহার করা হয়? তখন তুমি বলবো হচ্ছে স্পেচুলা। স্পেচুলা কিসের তৈরি? নিকেলের তৈরি, কোনো কোনো ক্ষেত্রে কাঠেরও তৈরি হতে পারে। ঠিক আছে, এবার যাই, এগুলা পড়ার দরকার নাই। আমাদের পার্থক্যগুলো তোমরা একবার পড়ে নিবা নিজেরাই। আমরা লাস্ট পড়বো যে ল্যাবরেটরি নিরাপদ সামগ্রী, এগুলো সব পড়ছি। নিরাপদ গ্লাস, তারপরে হ্যান্ড গ্লাভস, তারপরে হচ্ছে আমাদের কি রে ঝর্ণা, তারপরে আই শাওয়ার। আই শাওয়ার আর পানি গাও, এটা সব পড়ানো। ফিম হিউটটা একটু বলে দেয়। ফিম হিউট কি? আমাদের বন্ধু চুলার মতো। তারা চুলায়, বিশেষ করে যারা গ্রামে রান্না করে, এবার ওদের কাঠের লাকড়ি, তো লাকড়ি দিয়ে রান্না করে অনেক ধোয়া হয়। এমন একটা চুলা আবিষ্কার করা হয়েছে, এটা সব দিক দিয়ে মারা, আর একটা পাইপের মাধ্যমে ধোঁয়াটাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া, এই ধরনের চুলা। ঠিক এরকম ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করি তখন বিভিন্ন পদার্থের গ্যাস সৃষ্টি হইতে পারে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। লঘু করার ক্ষেত্রে ফিম হিউট ব্যবহার করা হয়। মানে এটা হচ্ছে বন্ধু চুলার মতো, এর ভিতরে রাখা হয় দ্রবণগুলা, আর গ্যাসগুলা এই পাইপের মাধ্যমে ঘর থেকে বের হয়ে যায়। ওকে, হ্যাঁ, এখানে সতর্কতা তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে, এগুলা একটু পড়ে নিবা। যে যারা পানির সাথে মিশে জৈব দ্রাবক, ডাইইথাইল ইথার, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে আমাদের কি রে সরাসরি শিখায় উত্তপ্ত করা যাবে না। তারপরে সোডিয়াম ধাতু, যারা হচ্ছে পানির সংস্পর্শে আসলে আগুন জ্বলে, তাদেরকে অবশ্যই কেরোসিনের নিচে ডুবিয়ে রাখতে হবে। এগুলো আমরা আগেই পড়ছি, তো এগুলো নিয়ে প্যারা নাই। এবার আসি ল্যাবরেটরিতে অগ্নি নিরোধক ব্যবস্থা। ল্যাবরেটরিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসেবে কোনটা ব্যবহার করা হয়? তিনটা জিনিস। একটা হচ্ছে কি অগ্নি নির্বাপক যন্ত্র, যার ভিতরে কি ঢুকানো থাকে?
যার ভিতরে থাকা শুকনা কার্বন ডাই অক্সাইড, আর এই কার্বন ডাই অক্সাইড আমাদের কি রে আগুন নিভাইতে সাহায্য করে। এছাড়া আছে কম্বল, ধরো কারো গায়ে আগুন লাগছে, এই কম্বলটাকে পানিতে ভিজায় তার চারদিকে চাপটে ধরলে আগুন নিভে যাবে। এছাড়া বালি ভর্তি বালতি, ধরো কারেন্টের আগুন লাগছে, কারেন্টের আগুনে যদি তুমি পানি দাও, এটা তো আগুনটা আরো বাড়বে, তখন পানি না দিয়ে ওখানে কি দিতে হয়, বালি দিতে হয়। ওকে, এটা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা তিনটা। একটা হচ্ছে আমরা কি বললাম অগ্নি নির্বাপক যন্ত্র, যেখানে কি থাকে কার্বন ডাই অক্সাইড, কম্বল, আর আছে কি রে বালু ভর্তি বালি, শেষ। এবার দেখো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বক্স। ধরো আমি ল্যাবরেটরিতে কাজ করতে করতে অ্যাক্সিডেন্টলি কোনো একটা আমার হাত কেটে গেল, বা কোনো আগুন লাগলো, বা অন্য সমস্যা হইলো, তো এখানে হাসপাতাল যাওয়ার পর্যন্ত আমার অনেক ব্লিডিং হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে। এই জন্য হাসপাতাল যাওয়ার আগ পর্যন্ত আমার যেন ক্ষতি বেশি না হয়, সেই জন্য যে প্রথম যে ট্রিটমেন্টটা করা হয় সেটাকে বলা হয় প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে ল্যাবরেটরি কিট আছে, এই ল্যাবরেটরি কিটের মধ্যে কি কি জিনিস থাকে সেটা তোমাকে পড়তে হবে, এবং কোনটার কাজ কি। এবার দেখো এখানে লেখা আছে ল্যাবরেটরি কিটে আমাদের থাকে ডেটল, রাবিং অ্যালকোহল, এবং হচ্ছে আমাদের কি বার্নাল ক্রিম এবং টিংচার আয়োডিন। ঠিক আছে, এখানে প্রথমে কথা হচ্ছে যে ডেটল অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, কেটে গেলে আমরা ডেটল লাগাই। রাবিং অ্যালকোহল এটাও অ্যান্টিসেপটিক, এবং টিংচার আয়োডিন হচ্ছে কি রে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এছাড়াও ফার্স্ট এইড বক্সে থাকে ব্যান্ডেজ কাপড়, কিছু ব্লেড, তুলা, ফোরসেপ, লিউকোটেপ ইত্যাদি, আর ওষুধ হিসেবে রাখা হয় কি রে অ্যান্টিসেপটিক ডেটল, বার্নাল ক্রিম বা টিংচার আয়োডিন। ব্যান্ডেজ কেন রাখা হয়, হাত কেটে গেছে ডেটল দিয়ে তারপর আমরা বাঁধে দিতে পারবো। তারপর হচ্ছে আমাদের কি ফোরসেপ সেপ, ধরো কাজ ঢুকে গেছে ওগুলাকে বের করার জন্য এগুলো ইউজ করা হয়। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসগুলো মনে রাখতে হবে। ডেটল, রাবিং অ্যালকোহল, রাবিং অ্যালকোহলের আবার সংকেত কি 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকেই বলতেছি আমরা কি রাবিং অ্যালকোহল। নিচের দিকে দেখো চিংটার আয়োডিন হিসেবে একটা জিনিস আছে, চিংটার আয়োডিন, যেখানে আয়োডিনের গুঁড়া এবং পটাশিয়াম আয়োডাইডের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। তারপরে হচ্ছে চিংটার আয়োডিনের কাজ কি, জীবাণুনাশক রূপে কাজ করে। এরপরে দেখো আমাদের কোথাও যদি কোনো কিছু সমস্যা হয়, ধরো তাপে কারো পদার্থ কোন একটা হাত বা কোন একটা অংশ পুড়ে গেল, পুরা জায়গায় আমরা কি করব 10 থেকে 15 মিনিট পানি দিব, পানি দেওয়ার পরে সেখানে আমরা কি করব বার্নল ক্রিম লাগাই দিব। ঠিক আছে, এবার দেখো কারো হাতে যদি অ্যাসিড লাগে, তাহলে অ্যাসিড যেহেতু অ্যাসিড ক্ষয়কারী, অ্যাসিডকে প্রশমিত করার জন্য কি করতে হবে 5% সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে হবে। কি করতে হবে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে অ্যাসিড তো অ্যাসিড আর বাইকার্বনেট হলো ক্ষার, এই দুইটা ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে কি করবে প্রশমিত করে ফেলবে। এরপরে শেষে ফার্স্ট এইড বক্স থেকে অ্যান্টিসেপটিক বার্নল লোশন লাগাই দিতে হবে, তাহলে হাত জ্বলা পোড়া থেকে বাঁচবে। এছাড়াও যদি কারো চোখে আচ্ছা কি পড়ে রে ক্ষার দ্রবণ চোখে পড়ে, তাহলে কি করতে হবে 5% বোরিক অ্যাসিড। এমসিকিউ জন্য মনে রাখবা বোরিক অ্যাসিডের সঙ্গে H3BO3, আমরা তো ক্রামবোর্ড খেলি না, মানে বোরিক পাউডার ওই জিনিসটাই। আর চোখ ধোয়ার 15 মিনিটের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। আর কেটে গেলে তো আমরা জানি, কেটে গেলে প্রথমে আমরা কাঁচের টুকরাগুলো বের করব, তারপর ডেটল দিয়ে পানি মিশ্রিত করে টিংচার আয়োডিন দিয়ে তারপর ব্যান্ডেজ করে নেব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে কি প্রাথমিক চিকিৎসার লক্ষ্য হচ্ছে কি জীবন রক্ষা করা, অধিকতর ক্ষতির আশঙ্কা নিরোধ করা এবং নিরাময় উন্নতিকরণ। আমাদের এই অধ্যায় শেষ। তাহলে দেখো আমাদের যে অধ্যায়টা বললাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে তুমি একবার এই যে যে জিনিসগুলো আমি পড়াইলাম রিডিং জাস্ট ওগুলা দাগায় রাখবা। তুমি যদি আগে না দাগায় থাকো, আর দাগায় থাকলে এগুলাই পড়বা। তারপর তুমি অবশ্যই বিগত সালের মেডিকেল কোশ্চেন এবং তোমাদের হাজারি স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে সবগুলাই সলভ করে ফেলবা। আশা করি সবকিছুই একবার পড়ার পরে যদি তুমি সেকেন্ড টাইম রিভিশন দিবা, সব তুমি নিজেই বুঝতে পারো যে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে আর কোন জায়গাটা থেকে প্রশ্ন আসে না। ধন্যবাদ সবাইকে।